আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছো তোমরা? অনেকদিন পর তোমাদের মাঝে ফিরে আসলাম। তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে তোমরা যে যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড আসো ওই মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্কটা একটু দিয়ে দাও। আচ্ছা, আজকে আহ, তোমাদের আইসিটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। অনেকে আমাকে চিনো, অনেকে আমাকে চিনো না। তো আচ্ছা, তো আমরা সবাই মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্কগুলো দিয়ে দিই, মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্কটা দিয়ে দিই। আমাদের যতগুলো মেসেঞ্জার গ্রুপ আছে সবাই একটু দায়িত্ব নিয়ে লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, যারা সালাম দিয়েছে সবাইকে জানাই ওয়ালাইকুম আসসালাম। তোমরা বলো কেমন আছো ভাইয়াপুরা? অনেক দিন পর আমার সাথে দেখা তোমাদের, তাই না? আচ্ছা, তো তোমাদের আজকে আমি আইসিটি একটা প্ল্যান করছি, সেটা হচ্ছে আইসিটি আমরা শেষ থেকে শুরুতে যাব। এবার কিন্তু আর শুরু থেকে শেষে যাব না। আমরা কিন্তু রমজান মাসে অনেকগুলো ক্লাস নিয়েছি, প্রায় 15টার মতো ক্লাস নিয়েছি, তখন আমরা শুরু থেকে শেষের দিকে গেছিলাম। এবার আমরা শেষ থেকে শুরুর দিকে যাব, অর্থাৎ ডেটাবেস থেকে আমরা শুরু করব একদম প্রথম অধ্যায় পর্যন্ত। যতদিন আমাদের কোর্স শেষ না হবে ততদিন আমরা ইনশাল্লাহ ক্লাস নিয়ে যাব। তোমাদের বাংলা ইংলিশ রাশেদ ভাই ক্লাস নিচ্ছেন, এবং সাথে আইসিটি ইনশাল্লাহ আমি তোমাদের সাথে থাকবো, যদি ভাই আমাকে সুযোগ দান করেন ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আইসিটি নিয়ে থাকবো। আচ্ছা, আচ্ছা, আসলেই তোমাদের সাথে একটা কথা না বললেই নয়, ব্যক্তিগত ঝামেলা নিয়ে ভাইদের সাথে একটু মানে মনোমালিন্য, তারপর কি তোমাদের সাপোর্ট আর হচ্ছে রাশেদ ভাইয়ের মানে অনেক প্রচেষ্টা, বা রাশেদ ভাই আমাকে অনেক ভালোবাসেন, সব মিলে একটা হচ্ছে তোমাদের মাঝে আবার ফিরে আসা। তো প্রথমেই কৃতজ্ঞতা জানাই রাশেদ ভাইকে, কৃতজ্ঞতা জানাই গুচ্ছ সায়েন্স পাবলিকেশনকে, যাদের আন্তরিক প্রচেষ্টায় আমরা হচ্ছে আবার এই ক্লাসটা নিতে পারছি, আমি আবার তোমাদের মাঝে ফিরে আসতে পারছি। তো আশা করি আমরা ইনশাল্লাহ ক্লাসটাও ভালোভাবে সবাই ক্লাসের পড়া ইনশাল্লাহ ক্লাসেই শেষ করে ফেলতে পারবো। তো তোমাদের ক্লাসটা আমি শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আর 2-1 মিনিট দেখি তোমরা জয়েন হও, তোমাদের সাথে একটু গল্প করি, তাই না? অনেকদিন পর যেহেতু যুক্ত হয়েছি, তোমাদের সাথে একটু গল্প করি প্রথমে, যে তারপর আর কি শুরু করি তোমাদের সাথে ক্লাসটা। আজকে অনেকে আমাকে চিনো না। আচ্ছা, আমার ক্লাস আগে করছো এমন কে কে আছে, আর আমাকে চিনো না এমন কে কে আছে একটু জানাও তো। আর জানা হচ্ছে তোমরা কে কোন জেলা থেকে কমেন্ট ক্লাস করছো, এই দুটো জিনিস আমাকে একটু জানাও তো, আমি দেখি তোমাদের কমেন্টটা। সেই সাথে সাথে আমি একটা জিনিস কাজ করতে থাকি, সেটা হচ্ছে আমার প্রোফাইলে এটা শেয়ার করে দিই, তোমরাও সাথে সাথে শেয়ার করে দিবা। হ্যাঁ, আমরা শেয়ার করলে আমাদের বন্ধুবান্ধবরা ফ্রি ক্লাস করার একটা সুযোগ পাবে, যেটা আর কি সহজে কোথাও পাই না। তো আমরা সবাই শেয়ার করে দিই। দেখো, আমার গ্রুপে আমার প্রোফাইল আমি শেয়ার করে দিচ্ছি যে আজকের ক্লাস হচ্ছে ডেটাবেস লেকচার নাম্বার 1, ডেটাবেস 1। হ্যাঁ, অনেক দিন পর ক্লাস। তো আমরা সকল বন্ধু বান্ধবদেরকে বলে দিই যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, সবাইকে আমরা একটু মেনশন করে বলে দিই, যারা আমাদের আগে ক্লাস করতো রেগুলার, তাদের সবাইকে আমরা বলে দিই যে ক্লাস শুরু হয়ে গেছে। দেখো, আমি শেয়ার করে ফেলছি পোস্টটা, তোমরাও শেয়ার করে ফেলো, দ্রুত শেয়ার করে আমাকে একটু লিখো তো, শেয়ার ডান একটু আমাকে লিখো। আচ্ছা, তো একটু শেয়ার করে আমাকে লিখো তো যে শেয়ার ডান। আচ্ছা, আচ্ছা, অনেকেই জানতে চাচ্ছ আমার বাসা হচ্ছে ঝিনাইদহ, যেখানে এখন করোনার প্রকোপ সর্বাধিক বেশি, অর্থাৎ 62% করোনার প্রকোপ অঞ্চলে আমি এখন বর্তমানে আছি তোমাদের সাথে হাসি মুখ নিয়ে আল্লাহর রহমতে। তো আল্লাহ আমাকে এখনও সুস্থতা দান করেছে, এর জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো তোমরাও যেন সবাই সুস্থ থাকতে পারো, সবাই সুস্থ থাকো, সেটা আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা করি। আচ্ছা, আচ্ছা, একটা কথা তোমাদের না বললেই নয়, আমরা তোমাদের যে 60 দিনের চ্যালেঞ্জ হাতে নিয়েছি, সেই 60 দিনে কিন্তু টোটাল সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো
তোমাদের আমি আগেও যাদের সাথে আমার দেখা হয়েছে তারা অন্তত এটা বিলিভ করো যে জুবায়ের ফায়ার ক্লাস মানেই 30 সেকেন্ড আইসিটি। আবার বলে নিই, আমাদের ক্লাসের হচ্ছে পাওয়ার্ড বাই রাবি চ্যালেঞ্জ রাজশাহী ইউনিভার্সিটির জন্য সবচেয়ে সেরা বই রাবি চ্যালেঞ্জ, এবং গুচ্ছ ইউনিভার্সিটির জন্য সবথেকে সেরা বই গুচ্ছ চ্যালেঞ্জ। বইটা আমরা যারা এখন পর্যন্ত সংগ্রহ করি নাই তারা করে ফেলবো। আচ্ছা, এটা হচ্ছে গুচ্ছ ইউনিভার্সিটির জন্য গুচ্ছ চ্যালেঞ্জ, আমরা অবশ্যই বইটা কিনে ফেলবো। দেখবো আমাদের কোর্সের পড়াগুলো কিন্তু তোমাদের এই বই থেকে আমরা দিচ্ছি, তো তোমরা অবশ্যই পড়াগুলো কমপ্লিট করে ফেলবা ভাইয়া পড়া, অবশ্যই। তো আমাদের দেখো, আমরা আইসিটিতে যে জিনিসটা বিলিভ করি সেটা হচ্ছে 30 সেকেন্ডে আইসিটি। কোনো কঠিন কিছু না, সব কিছু আমরা সহজভাবে শিখবো। হ্যাঁ, আচ্ছা, তো পড়ালেখা করলেই হয় না, পড়ালেখার আগে একটু মোটিভেশনের দরকার হয়, যে মোটিভেশনটা আমি সবসময় আগে বিলিভ করি। হ্যাঁ, তো পড়ানোর আগেই যদি একটু মোটিভেশন দিয়ে নিই তাহলে কেমন হয় বলো তো ভাইপুরা? পড়ানোর আগেই যদি একটু 1-2 মিনিটের জন্য একটা মোটিভেশন দিই কেমন হয়? নাকি পরে দিব, ক্লাসে মাঝে দিব? ক্লাস কি শুরু করি? আচ্ছা, ক্লাস শুরু করি, তারপর আর কি মোটিভেশন পরে তোমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ক্লাসটা শুরু করি। তোমরা অনেক মানুষ একসাথে ক্লাস করছো, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওনা। তোমরা অনেক মনোযোগ দিয়ে ক্লাস করবা, ঠিক আছে? তো আমাদের আজকের টপিকস হচ্ছে ডেটাবেস। খেয়াল করো, আজকের টপিকস আমাদের কি? ডেটাবেস, অর্থাৎ আইসিটির 6ষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আজকে ক্লাস করব। দেখো ভাইয়া, পুরো আইসিটির 6ষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আজকে ক্লাস করব। হ্যাঁ, একদম শেষ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে অনেকে কঠিন বানিয়ে ফেলো তোমরা, কিন্তু আমি বিশ্বাস করি আজকের ক্লাসের পরে এই চ্যাপ্টারটা হবে তোমার কাছে পানি, অর্থাৎ সব থেকে সহজ এই চ্যাপ্টারটা। দেখো, ডেটাবেজের ডেটা। আচ্ছা, ডেটা শব্দটি কোথা থেকে আসছে? প্রথমে আমরা জানবো ডেটা শব্দটি আসছে ল্যাটিন শব্দ। ডেটা শব্দটি আসছে কোথা থেকে? সবাই নোট করো, খাতা কলম নিয়ে নোট করো, এবং ক্লাস শেষে গ্রুপে তোমরা নোটটা দিয়ে দিবা যে জুবায়ের ফায়ার ক্লাস লেকচার নাম্বার 1। এইভাবে তোমরা তোমাদের সুন্দর হাতের লেখা দিয়ে নোট করে দেবে, এটা দেখতে আমার ভালো লাগবে। তো ডেটা শব্দটি এসেছে কোথা থেকে? ল্যাটিন শব্দ, লিখে নাও ভাইয়া পুরা, ল্যাটিন শব্দ ডেটাম থেকে। হ্যাঁ, ডেটা শব্দটি আসছে কোথা থেকে? ল্যাটিন শব্দ ডেটাম থেকে। তাহলে আরেকবার আমরা পড়ে নিই, ডেটা শব্দটি আসছে কোথা থেকে? ল্যাটিন শব্দ ডেটাম থেকে, ঠিক আছে? তো এখন আমাদের জানতে হবে ডেটা শব্দটির অর্থ কী। হ্যাঁ, তাই তো, ডেটা শব্দটির অর্থ হচ্ছে তথ্য বা উপাত্ত। ডেটা শব্দটির অর্থ কি? তথ্য বা উপাত্ত। লিখে নিই আমরা, ডেটা শব্দটির অর্থ হচ্ছে, ডেটা শব্দটির অর্থ কি? তথ্য বা উপাত্ত। ডেটা শব্দটির অর্থ হচ্ছে তথ্য বা উপাত্ত। আসলে তোমরা অনেকেই কমেন্ট করছো, যার জন্য আমি কমেন্টগুলো পড়তে পারছি না। তবে তোমাদের ক্লাস শেষে অনেক গল্প আছে, ক্লাস শেষে হবে সকল গল্প। তোমরা তো জানো যে হচ্ছে আমার সাথে তোমাদের অনেক ভালো সম্পর্ক, সুতরাং ক্লাস শেষে হবে বাবুর আম্মু নিয়ে গল্প, সব প্রকার গল্প ক্লাস শেষে হবে। তো আমরা আপাতত ক্লাসে মনোযোগ দিই, ক্লাসের মাঝে আছে তোমাদের জন্য একটা হালকা মোটিভেশন। আচ্ছা, তো আমরা ক্লাসটা সাজিয়েছি এভাবে। ডেটা শব্দটির অর্থ কি? তথ্য বা উপাত্ত। ডেটা শব্দটির অর্থ কি? তথ্য বা উপাত্ত। তাহলে বেস শব্দের অর্থ কি? বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি। বেস শব্দের অর্থ কি? ঘাঁটি। তাহলে ঘাঁটি বা সমাবেশ। দেখো, ঘাঁটি বা সমাবেশ। তাহলে আমরা ডেটাবেস শব্দটির অর্থ কি বলতে পারি বলো তো? বলো, কি বলতে পারি? ডেটাবেস শব্দের অর্থ বলতে পারি যে আচ্ছা, আসতে ঠিক আছে। তাহলে ডেটাবেস শব্দটির অর্থ আমরা কি বলতে পারি? তথ্যের সমাবেশ। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি? ডেটাবেস অর্থ তথ্যের সমাবেশ। কিন্তু এই তথ্যের সমাবেশ কথাটা অ্যাপ্রোপ্রিয়েট না। ডেটাবেস শব্দটির ডেটাবেস কথাটা অ্যাপ্রোপ্রিয়েট না। তাহলে আমাদেরকে কেন অ্যাপ্রোপ্রিয়েট না সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদেরকে এটা আগে জেনে আসে। চলো, এখন ধরো তুমি একটা স্কুলে পড়াশোনা করছো, ধরো তুমি একটা কলেজে পড়াশোনা করছো, তুমি সেই কলেজের ইন্টারমিডিয়েট প্রথম ইয়ার বা সেকেন্ড ইয়ার আছো, তুমি তোমার কলেজে আসছো, খেয়াল করো তোমার কলেজে আসছো। এখন তোমার কলেজে গিয়ে জিজ্ঞাসা করা হলো আমার সবথেকে প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। তো তোমার কলেজে গিয়ে তোমার স্যারদের কাছে জিজ্ঞাসা করা হলো, বলেন তো সাকিব আল হাসানের, অথবা আপনার কাছে যদি থাকে তাহলে আপনি একটা নোট দেন তো যে সাকিব আল হাসানের লাস্ট বছরের পারফরমেন্স বা লাস্ট বছরের উন্নতি অবনতি গ্রাফ বা লাস্ট বছরে মানে তার সকল তথ্যাবলী আমাদেরকে দেন তো। তোমার কলেজের স্যারদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তোমাদের কলেজের স্যারকে দিতে পারবে যে সাকিব আল হাসান লাস্ট বছর কী করছে না করছে, এটা কি তোমার কলেজের স্যার দিতে পারবে? দিতে পারবে না। এখন তোমার গেল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফার্ম, অর্থাৎ তোমার সফটওয়্যার ফার্মে গেল, মনে করো যে তোমার গেল হচ্ছে সফটওয়্যার ফার্মে। এখন সফটওয়্যার ফার্মে গিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হলো, একটা সফটওয়্যার ফার্ম মানে ইঞ্জিনিয়ারদের একটা ডেটাবেস এখানে সংরক্ষণ করা থাকে। তো ওই সফটওয়্যার ফার্মে গিয়ে বলা হলো যে
তোমার নাম মনে করো হিমা, তো তুমি তোমার ওখানে যে জিজ্ঞাসা করলো তোমার কলেজের নাম হচ্ছে এবিসি কলেজ, তো এই এবিসি কলেজে জিজ্ঞাসা করলো যে হিমার তথ্যটা দিন। দেখো তুমি যদি কলেজে যে যাচ্ছ তাহলে কিন্তু হিমার তথ্যটা পেয়ে যাচ্ছ, কিন্তু যদি ডেটাবেসটা তুমি যদি তোমার ইঞ্জিনিয়ারিং ফার্মে যে বা সফটওয়্যার ফার্মিংয়ে চাওয়া হয় তাহলে কি ইনফরমেশন দিতে পারবে? ভালো করে আবার খেয়াল করো, আমি তোমাদেরকে হয়তো বোঝাতে পারিনি। একটা ইনফরমেশন যেখান থেকে নিতে হবে, ধরো সাকিব আল হাসানের ইনফরমেশন পাইতে গেলে কোথায় যাইতে হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাইতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গেলে কিন্তু সাকিব আল হাসানের ইনফরমেশন পাওয়া যাচ্ছে। সচিন টেন্ডুলকারের ইনফরমেশন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাবা? পাবা না। সচিন টেন্ডুলকারের ইনফরমেশন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাবা? পাবা না। কোথায় পাবা? ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে গেলে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কোথায় পাবা তুমি? সফটওয়্যার ফার্মে গেলে। এখন তোমার ইনফরমেশন কোথায় পাবো? তোমার কলেজে গিয়ে। এই যে একটা দেখো, তোমার ইনফরমেশন পাচ্ছি কোথায়? তোমার কলেজে গিয়ে। আচ্ছা, সাকিব আল হাসানের ইনফরমেশন পাচ্ছি কোথায়? বিসিবিতে গিয়ে। আচ্ছা, তারপর ইঞ্জিনিয়ারিং ফার্মে গিয়ে কোথায় কার ইনফরমেশন পাচ্ছি? সফটওয়্যার ফার্মে গিয়ে ইঞ্জিনিয়ারদের ইনফরমেশন পাচ্ছি, ইঞ্জিনিয়ারদের ইনফরমেশন পাচ্ছি। সুতরাং একটা কথা অ্যাড করে নিতে হবে আমাদের, সেটা হচ্ছে প্রত্যেকটার সাথে কি রয়েছে? সম্পর্কযুক্ত। দেখো, দেখছো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক, ঠিক আছে না ভাইপুরা? তোমার কলেজের সাথে তুমি সম্পর্কযুক্ত না, সাকিব আল হাসানের সাথে বিসিবি সম্পর্কিত না। ভালো করে খেয়াল করো, ইঞ্জিনিয়ারিং যে ফার্ম, ওই ইঞ্জিনিয়ারিংয়ের সাথে কি ইঞ্জিনিয়ারের সম্পর্কিত না? প্রত্যেকের সাথে কি যুক্ত আছে? সম্পর্কযুক্ত কথা যুক্ত আছে। সুতরাং একটা কথা আমরা বলতেই পারি, সম্পর্কযুক্ত তথ্যের সমাবেশকে ডেটাবেস বলে। দেখছো, এই সম্পর্কযুক্ত কথাটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি কতখানি নিয়ে চলে আসলাম। এবার কি তোমরা বুঝতে পারছো যে সম্পর্কযুক্ত তথ্যের সমাবেশকে ডেটাবেস বলে? তাহলে কি বললাম? সম্পর্কযুক্ত, অবশ্যই সেটাকে সম্পর্কযুক্ত হইতে হবে। আচ্ছা, তোমাদের কোনো সাউন্ড আসছে কি বাইরে থেকে? একটু বলো তো। সাউন্ড প্রবলেম? আচ্ছা, বাজে সাউন্ড আসছে। আচ্ছা ঠিক আছে, দেখো তো। আচ্ছা এক্সট্রিমলি, আচ্ছা সাউন্ড প্রবলেম হচ্ছে। আচ্ছা, কান ফেটে গেলো, দেখো তো। আচ্ছা এক্সট্রিমলি সরি আমি। এবার ঠিক আছে, দেখো তো। আচ্ছা, চার্জটা আপাতত খুলে ফেল। আচ্ছা এবার দেখো তো একটু, সাউন্ড প্রবলেম কি এবার হচ্ছে? এখনও কি সাউন্ড প্রবলেম হচ্ছে? একটু দেখো তো ভাইপুরা, সাউন্ড প্রবলেমটা কি আর হচ্ছে? দেখো তো, একটু আমাকে জানাও তো, একটু কষ্ট করে জানাও। আসলে অনেকদিন পর ক্লাস নিতে আসছে তো সমস্যা হইতেই পারে। কানের 12টা বেজে গেল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখো তো আপু, ভাইয়ারা একটু জানাও তো। এবার ঠিক আছে ভাইয়াপুরা, এবার আমাকে একটু জানাও তো, কনফার্ম করো তো যে হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে এবং কোনো বাজে সাউন্ড আসছে না। আমাদের কান আর অযন্ত্রণার একটা সৃষ্টি হচ্ছে সেটা। আচ্ছা, ঝিরঝির শব্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, জাকিয়া বলছে ঠিক আছে, বিস্ট্রয় বলছে এখনও হচ্ছে, ঝড়ের সাউন্ড হচ্ছে, এখন মোটামুটি সন্তোষজনক। আচ্ছা দেখো তো, ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আমি তোমাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। একটা সাউন্ডের জন্য আসলে আমি নিজেও বুঝতে পারিনি, আসলে পড়ানোর ভিতরে যে কখন সাউন্ডটা চলে আসছে আমি নিজে বুঝতে পারিনি। সরি ভাইপুরা। তো এখন খেয়াল করো তো, তাহলে আমরা কি বুঝলাম এতক্ষণ ধরে? এতটুকু কি বুঝতে পারছি যে কী পড়ালাম এতক্ষণ ধরে? সেটা কি বুঝতে পারছি? তোমাদেরকে আমি কোন মেসেজটা দেওয়ার চেষ্টা করছি সেটা কি বুঝতে পারছো? যে অবশ্যই সেটা হবে কি? সম্পর্কযুক্ত। অবশ্যই সেটা হবে কি? সম্পর্কযুক্ত। তাহলে তোমার ওই যে বললাম সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সচিন টেন্ডুলকারের সাথে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, তোমার সাথে তোমার কলেজ, অথবা তোমার সাথে গুচ্ছ পাবলিকেশন, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে যে সফটওয়্যার ফার্ম তাদের সাথে ইঞ্জিনিয়ারদের একটা সম্পর্ক, অর্থাৎ প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কযুক্ত যে সম্পর্ক, এই সম্পর্কযুক্ত কথাটাই হচ্ছে ডেটাবেজের সবথেকে ইম্পর্টেন্ট কথা। তাহলে আমরা এখন বলতে পারি যে সম্পর্কযুক্ত তথ্যের সমাবেশকে ডেটাবেজ বলে। সম্পর্কযুক্ত তথ্যের সমাবেশকে কী বলা হয়? ডেটাবেজ বলে। এখন বলো তো ক্লিয়ার কিনা এই কথাটা? প্রথম জিনিসটা ক্লিয়ার কিনা? সব থেকে বেসিক যে জিনিসটা, সেই জিনিসটা আমরা ক্লিয়ার হইতে পারছি কিনা? আচ্ছা স্লোলি বলবো, ঠিক আছে, ঠিক আছে ভাইয়াপুরা, আমি এখন থেকে স্লোলি বলবো, ঠিক আছে। পাপনের সাথে বিসিবির সম্পর্ক কি? পাপন হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট বনাম বিসিবি একটা সম্পর্ক। আচ্ছা ক্লিয়ার ভাইয়া, তাহলে এটা জিনিসটা তো ক্লিয়ার যে সম্পর্কযুক্ত তথ্যের সমাবেশকে ডেটাবেস বলে। সম্পর্কযুক্ত তথ্যের সমাবেশকে ডেটাবেস বলে। কোনোভাবে যেন আর জীবনে কোনোদিন ভুল না হয় যে
ডেটাবেজের প্রথম কি থাকবে, সম্পর্কযুক্ত কথাটা থাকবে। আর সম্পর্কযুক্ত কথাটা কেন থাকবে, কারণ হচ্ছে দেখো তোমার সাথে তোমার কলেজ বা গুচ্ছ গ্রুপ, আচ্ছা সাকিব আল হাসানের সাথে বিসিবি, সচিন টেন্ডুলকারের সাথে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, সফটওয়্যার ফার্মের সাথে ইঞ্জিনিয়ারিংরা যুক্ত রয়েছে। এই যে একটা সম্পর্ক, পরস্পরের সাথে একটা সম্পর্ক যুক্ত, এই সম্পর্কযুক্তটাই হচ্ছে ডেটাবেজ। আচ্ছা এখন আমরা খেয়াল করবো, দেখো আমরা 3টা ছবি অঙ্কন করবো এখন। ভাই বোর্ড ক্লিয়ার না, বোর্ড ক্লিয়ারটা হচ্ছে মাঝে মাঝে তোমার হচ্ছে নেট প্রবলেমের কারণে হয়, তবে আমার এখানে তো নেট প্রবলেম হচ্ছে না, তারপরেও যদি হয় কারোর তো আচ্ছা আজকে প্রথম ক্লাস হচ্ছে। আচ্ছা আমরা 3টা টেবিল অঙ্কন করি, খেয়াল করো। এই একটা টেবিল, এই টেবিলটার নাম দেবো আমরা টিচার্স টেবিল। খেয়াল করো সবাই, ভাইয়া পুরা খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমি কনসেপ্ট ক্লিয়ারে বিশ্বাস করি, মুখস্থ গদবাদা পড়া আমার মনে থাকে না, আমি নিজে অত ব্রিলিয়ান্ট না, এই জন্য আমি সবসময় কনসেপ্টে বিশ্বাস করি এবং সহজ সূত্র এগুলোতে বিশ্বাস করি। তো এটা হচ্ছে টিচার্স টেবিল, এটা হচ্ছে স্টুডেন্টস টেবিল। দেখো এটা হচ্ছে স্টুডেন্টস টেবিল, 3টা টেবিল আসছে। আমি তোমরা ওইখানে নাও আমার সাথে সাথে। দেখো আমি কিন্তু অনেক ভালো আঁকতে পারি না, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছে যারা অনেক ভালো আর্ট করতে পারে। দেখো টিচার্স টেবিল, স্টুডেন্টস টেবিল, আরেকটা হচ্ছে কি স্টাফ টেবিল, স্টাফ টেবিল। তো দেখো ভাইয়া পুরা 3টে টেবিল অঙ্কন করছি, টিচার্স, স্টুডেন্ট, স্টাফ। দেখো 3টে টেবিল অঙ্কন করছি, টিচার্স, স্টুডেন্টস, স্টাফ। এখন এই 3টে টেবিলের যদি তোমার তথ্য আমাদেরকে, দেখো কেন অঙ্কন করলাম, কেন আঁকলাম টেবিলটা। ধরো তুমি একটা এবিসি কলেজে পড়ো, ওই কলেজে গিয়ে বলা হলো যে সাদিয়ার ইনফরমেশনটা আমাকে দেন। এখন সাদিয়ার ইনফরমেশন, সাদিয়া কি স্টুডেন্ট নাকি টিচার? সাদিয়া হচ্ছে স্টুডেন্ট। তো সাদিয়া যদি স্টুডেন্ট হয় তাহলে সাদিয়ার স্টুডেন্ট, ওই স্টুডেন্ট টেবিল ওখানে যদি তোমার খোঁজা হয় তাহলে পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। যদি বলা হয় যে আব্দুর রহিম নামক একজন শিক্ষক আছেন, সেখানে আব্দুর রহিমের ইনফরমেশনটা আপনারা দেন আমাকে, দেখো সেখানে কিন্তু তুমি টিচার্স টেবিলে গেলে আব্দুর রহিমের ইনফরমেশনটা পেয়ে যাচ্ছ। যদি বলা হয় করিম নামে একজন স্টাফ আছে আপনাদের টেবিলে, যে অফিস সহকারী, সেই করিমের ইনফরমেশনটা আমাদেরকে দেন। তো করিমের ইনফরমেশনটা স্টাফ টেবিলে তুমি যদি একবার ইনকোয়ারি করো, সার্চ করো, তাহলে কি খুঁজে পাচ্ছ না? অবশ্যই খুঁজে পাচ্ছ। তো এই জিনিসটা হচ্ছে টিচার্স টেবিলে গেলে তুমি টিচার্সের ইনফরমেশন, স্টুডেন্টস টেবিলে গেলে স্টুডেন্টস ইনফরমেশন, স্টাফ টেবিলে গেলে পুরো কলেজের যত ইনফরমেশন আছে, দেখো এই 3টে টেবিলের মাধ্যমে কিন্তু তুমি পুরো কলেজের ইনফরমেশনগুলো আয়ত্তে নিয়ে আসতে পারছো। বিষয়টা অনেক মজার না? কষ্ট হচ্ছে কি তোমাদের? আচ্ছা পুরো 3টা ইনফরমেশনে সব কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন আমরা আসল কথায় আসি, ঠিক আছে? দেখো এখানে আমরা স্টুডেন্ট নেম লিখলাম, এই যে স্টুডেন্ট নেম এখানে দিলাম আইডি নম্বর, আর এখানে দিলাম স্টুডেন্ট নেম, আইডি নম্বর আর স্টুডেন্ট নেম। হ্যাঁ, তো আইডি নম্বর আমি প্রথমে একজনকে দিলাম 801, তারপরে একজনকে দিলাম 802, তারপর একজনকে দিলাম, আচ্ছা আমি তো অনেক জোরে কথা বলে, তাই না? এটা তোমরা একটু মানিয়ে নিও, আস্তে আস্তে শিখে যাবা, আমার সাথে সাথে চলে যাবা। 804, আমার প্রথম যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। তো আইডি নম্বর আমি দিলাম, আইডি নম্বর হচ্ছে একটা দিচ্ছি 801, একটা 802, একটা 803, 804, 805। তো স্টুডেন্ট নেম আমি এখানে দিলাম হিমা, সেতু, সাদিয়া, পূজা, নেহা। 5টা স্টুডেন্ট আছে আমার, 5টা স্টুডেন্টের 5টা আইডি দিচ্ছি। মনে করো ওই কলেজে 5টা স্টুডেন্ট আছে, 801 নামে হিমা, 802 নামে সেতু, 803 নামে সাদিয়া, 804 নামে পূজা, 805 নামে নেহা। 5টা স্টুডেন্ট আছে তোমার কাছে, 5টা স্টুডেন্টস। এই 5টা স্টুডেন্টস তুমি এখন মনে করো যে, আচ্ছা তো এখন তুমি দেখো এই যে আমরা এখন বাদ বাকি 2টা টেবিল আপাতত মুছে দিচ্ছি, পরে আবার অঙ্কন করবো। হ্যাঁ, পরে আবার অঙ্কন করবো, এই পাশ থেকেও এই পাশ থেকেও। দেখো ভাইয়া পুরা খেয়াল করো, খুব কনসেন্ট্রেট করো এবার। এই যে একটা টেবিলের এই যে আইডি নম্বর স্টুডেন্ট 801 হিমা, 802 সেতু, প্রত্যেকটা হচ্ছে একটা করে সেল, বোঝো? 802 সেতু, 803 সাদিয়া, 804 পূজা, 805 নেহা। প্রত্যেকটাকে বলা হয় এক একটা সেল বা এক একটা ঘর। আর এই প্রত্যেকটা সেল বা ঘরকে কি বলা হয় জানো? ফিল্ড বলা হয়। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 802, এই ডেটাবেজে 802টা কী বলো তো? ফিল্ড। ক্লিয়ার? আচ্ছা একটা ইনফরমেশন আমরা জেনে নেব যে ডেটাবেজের ভিত্তি হচ্ছে ফিল্ড। ডেটাবেজের ভিত্তি হলো, ডেটাবেজের ভিত্তি কি? ডেটাবেজের ভিত্তি হলো ফিল্ড। ডেটাবেজের ভিত্তি কি? ফিল্ড। আচ্ছা ডেটাবেজের ভিত্তি হচ্ছে ফিল্ড। এবং একটা কথা মনে রাখবা, খুব সহজে মনে রাখবা, ডেটাবেজে যতগুলো ঘর থাকবে সবগুলো ঘরকে ফিল্ড বলবো। যতগুলো ঘর থাকবে, এই যে 801 একটা ঘর মানে একটা ফিল্ড, 803 একটা ঘর মানে একটা ফিল্ড,
805 একটা ঘর মানে একটা ফিল্ড, নেহা একটা ঘর মানে একটা ফিল্ড, পূজা একটা ঘর মানে একটা ফিল্ড। ফিল্ডকে চিনতে পারবো এখন? আর কোনো সমস্যা হবে? ডেটাবেসটার ভিত্তি হচ্ছে ফিল্ড, যতগুলো ঘর থাকবে ততগুলো ফিল্ড থাকবে। ক্লিয়ার? যদি ফিল্ড ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু বলো তো ভাই, ফিল্ড জিনিসটা অনেক সুন্দর করে বুঝতে পারছি, একটু বলো তো আমাকে দেখি। আচ্ছা, হ্যাঁ মহিলা কলেজ ডাটাবেস, ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, যে কলেজই ডাটাবেসই হোক না কেন, তোমাদের এখন কি ফিল্ড জিনিসটা ক্লিয়ার? ফিল্ড জিনিসটা তাহলে তোমরা এখন পারবা। এমন কেউ হচ্ছে যে বুঝতে পারো নি? আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্টের গুরুত্ব সমান, এখন তোমরা প্রত্যেকে কি পারবা না? আচ্ছা ঠিক আছে, তো ফিল্ড জিনিসটা আমরা পারলাম। এখন তোমার ধরো এখানে আরেকটা ঘর যুক্ত আছে, হ্যাঁ এখানে ধরো আরেকটা ঘর যুক্ত আছে, দেখো ভাই পুরা মজার জিনিসটা খেয়াল করো। আচ্ছা আমি আবার অঙ্কন করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আবার অঙ্কন করি, 1 মিনিট সময় দাও আমাকে। খেয়াল করো, দেখো ভাই পুরা স্টুডেন্ট নেম, এই হচ্ছে একটা টেবিলের নাম, স্টুডেন্টস নেম একটা টেবিলের নাম। এই যে ইনফরমেশন, আমি অনেক জোরে বলে ফেলছি, আমি তো নিজেও বুঝতে পারছি অনেক জোরে বলে ফেলছি এটা। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমি 3টা ঘর রাখলাম। আচ্ছা তোমরা অনেক মজা করে ক্লাস করবো, আমি মজায় বিশ্বাস করি। হ্যাঁ তোমাদের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক। আইডি নম্বর, তারপর হচ্ছে স্টুডেন্ট নেম। একজন বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবা, এটা হচ্ছে ক্লাস বা শ্রেণী, হ্যাঁ যেটাই বলো। তাহলে আমরা এখানে 3টা ঘর রাখছি, দেখো এই আইডি নম্বর, স্টুডেন্ট নেম আর ক্লাস। আচ্ছা এখন আমি এখানে অঙ্কন করলাম 801, 802, 803। খেয়াল করো ভাইয়াপুরা, খুব ভালো করে খেয়াল করবা। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 804 আর এটা হচ্ছে 805। আচ্ছা এটা লিখছিলাম কি জানো, আমি যদি ভুলে থাকে তাহলে তোমরা নামগুলো ঠিক করে বসাই নিও, ঠিক আছে? আচ্ছা ধরো নামটা আমাদের উলট পালট হলো, ওটা আমাদের কোনো ব্যাপার না। আচ্ছা আমরা এখানে ভিন্ন নাম দিলাম, ঠিক আছে? এখন ক্লাস দিলাম 11, 12, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 13 তো ক্লাস নেই, আছে 12, এটা হচ্ছে 11। আচ্ছা তো এখন আমি এইভাবে ক্লাসটা ধরো দিলাম, খেয়াল করো। এখন এই ডেটাবেজে ফিল্ড কোনটা? এই যে 801 এটা হচ্ছে ফিল্ড, এই যে সাদিয়া এটা হচ্ছে ফিল্ড, এই যে 11 এটা হচ্ছে ফিল্ড, প্রত্যেকটা ঘরই হচ্ছে ফিল্ড। তাহলে আমাদের এখন জানতে হবে রেকর্ড কি, তাই না? এই যে একটা রো বরাবর যে ঘর আছে, যতগুলো ঘর আছে সবগুলোই হচ্ছে মিলে একটা রেকর্ড। ভালো করে বলছো, একটা রো বরাবর। দেখো 801 হিমা, পরে ক্লাস 11-এ দেখো 801 নাম হচ্ছে হিমা, পরে হচ্ছে ক্লাস 11-এ। 801 হিমা, পরে হচ্ছে ক্লাস 11-এ। এই যে একটা পুরো রো, এই যে একটা পুরো রো, এই রোটা একসাথে মিলে বলে ফিল্ড, সরি রেকর্ড। এই রোটা একসাথে মিলে বলে রেকর্ড, বুঝতে পারছো? আচ্ছা তাহলে যদি তোমাদের প্রশ্ন করা হয় 805 মুনা এবং 11, 805 মুনা এবং 11, এইটা প্রত্যেকটা একসাথে মিলে কি বলবে বলো তো? রেকর্ড বলবে। আচ্ছা তাহলে আমরা এটাকে এখন বলতে পারি কি, যে একটি রো বরাবর লিখে নিতে পারো তোমরা, একটা রো বরাবর লিখে না ভাইয়া পুরা, একটা রো বরাবর লেখো, একটা রো বরাবর যতগুলো রো মানে কি সারি, এই দেখো একটা রো, এই যে আইডি নম্বর, স্টুডেন্টস নেম, ক্লাস, একটা সারি। হ্যাঁ একটা রো বরাবর যতগুলো ফিল্ড থাকে, একটা রো বরাবর যতগুলো ফিল্ড থাকে সবগুলোকে একত্রে বলা হয়, সবগুলোকে একত্রে, হ্যাঁ একত্রে বলা হয় কি ফিল্ড, সরি রেকর্ড। ফিল্ড হয়ে যাচ্ছে কেন? ফিল্ড হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, ফিল্ড আর রেকর্ড এক করে ফেলো না, আমার কিন্তু এক হয়ে যায়, আমি কিন্তু এক হয়ে গেলেও তোমার জন্য এক হবে না, ঠিক আছে? ফিল্ড হচ্ছে সবচেয়ে ছোটো, এই দেখো 801 এটা হচ্ছে ফিল্ড, সাদিয়া এটা হচ্ছে ফিল্ড, পূজা এটা হচ্ছে ফিল্ড। কিন্তু যদি পুরোটা বলা হয় 803 পূজা 11, এই পুরোটা মিলে যদি বলা হয় তাহলে পুরোটা মিলে রেকর্ড। আর যদি শুধু পূজা বলা হয় তাহলে ফিল্ড, আর যদি পুরোটা মিলে বলা হয় তাহলে হচ্ছে রেকর্ড। ক্লিয়ার কিনা দেখো তো? এই যে 801 হিমা 11, এই পুরোটা মিলে একসাথে হচ্ছে রেকর্ড, অর্থাৎ এক লাইন বরাবর। আচ্ছা পুরোটা মিলে হচ্ছে একটা রেকর্ড। আচ্ছা ঠিক আছে, এখন কি বুঝতে পারছো রেকর্ড ক্লিয়ার? কি রেকর্ড জিনিসটা ক্লিয়ার?
আচ্ছা, রেকর্ড ক্লিয়ার ভাইয়া? রেকর্ড জিনিসটা ভাইয়া পুরা বলো তো, একটা সারি বরাবর পুরোটাই রেকর্ড। হ্যাঁ ঠিক বলছে, কে যেন বললো কথাটা, শাওন কুমার, অনেক ভালো বলছে শাওন কুমার, একটা সারি বরাবর পুরোটাই হচ্ছে রেকর্ড। ঠিক আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আর রেকর্ডের ভিতরে দেখো প্রত্যেকটা উপাদানই হচ্ছে ফিল্ড। আর টেবিল কি? এই সবগুলো রেকর্ডের সমন্বয়ে গঠিত হয় টেবিল। লিখে নাও তাহলে, সবগুলো, আবার যদি বলো না ভাই ভালো পড়াইতে পারে না, বুঝতে না পারলে কমেন্ট করো। আমি কিন্তু এটা খুব মানে ভয় পাই যে স্টুডেন্টরা বলবে যে ভাই ভালো পড়াইতে পারে না, এটা কিন্তু অনেক ভয় পাই। সুতরাং তোমরা আমাকে ক্লাসের পড়াটা আদায় করে নিবা। হ্যাঁ ঠিক আছে, সবগুলো রেকর্ড মিলে কি গঠিত হয়? সবগুলো রেকর্ড মিলে গঠিত হয় টেবিল। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবা, তবে ব্যাড কমেন্ট করো না। আচ্ছা, তাহলে সবগুলো রেকর্ড মিলে এই যে পুরোটার সবগুলোই দেখো, এই যে একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এই একটা রেকর্ড, সবগুলো রেকর্ড মিলে গঠিত হয় কি? টেবিল। সবগুলো রেকর্ড মিলে গঠিত হয় কি? টেবিল। তাহলে এখন এই জিনিসগুলো আমরা পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা কিছু কিছু জিনিস লিখে নেব এখন। আচ্ছা, এখন আমরা কিছু কিছু জিনিস জেনে নেব। দেখো বিট, বিট জিনিসটা কি? হ্যাঁ, এই বিট জিনিসটা আমাদেরকে জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, তো এই বিট জিনিসটা, আচ্ছা বিট এই জিনিসটা কি? বিট কি বলো তো? বিট মানে হচ্ছে বাইনারি সংখ্যায় ব্যবহার করা হয় 0 এবং 1 নামক ডিজিটকে বলা হয় বিট। তো এই বিট প্রধানত, আচ্ছা একটা কথা বলো তো, কম্পিউটার মূলত কোন ভাষা ইউজ করে? বলতে পারো তোমরা কেউ? কম্পিউটার মূলত কোন ভাষায় কথা বলে, বা কম্পিউটার মূলত কোন ভাষা ইউজ করে? দেখি কমেন্ট করো তো ততক্ষণে। কম্পিউটারের ভাষা কোনটা বলো তো? কম্পিউটারের ভাষা কোনটা বলো দেখি, কেউ পারো কি না? আমার কোনো স্টুডেন্ট পারো কি না বলো তো, কম্পিউটারের ভাষা কোনটা? কে যেন বলছে, আহমেদ শাহরিয়ার খান বলছে ভাইয়া মুখে কি সুপারসনিক স্পিডের কিছু ফিট করছেন? না ভাই, আসলে কথা জোর হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই তো আমার স্টুডেন্টরা সবই পারে। হ্যাঁ ঠিক বলছো, তার মানে হচ্ছে কম্পিউটার ভাষা হচ্ছে কি? বাইনারি। আর বাইনারি ডিজিট কি? বাইনারি ডিজিট হচ্ছে 0 আর 1। বাইনারি ডিজিট কোনটা? বাইনারি ডিজিট হচ্ছে 0 আর 1। বাইনারি ডিজিট 0 আর 1। তাহলে এই বিট কাকে বলে? বিট বলা হয় এই 0 এবং 1 সংখ্যাকেই বলা হয় বিট, আর কিচ্ছু না। দেখো 0 এবং 1 সংখ্যাকে, 0 এবং 1 সংখ্যাকে সংক্ষেপে, হাতের লেখা আমার অনেক বাজে, তোমরা বুঝে নিবা। 0 এবং 1 সংখ্যাকে সংক্ষেপে বলে বিট। বাইনারি সংখ্যায় প্রত্যেকটা অঙ্কই হচ্ছে এক একটা বিট। এই কথাটা একটু স্টার দিয়ে লিখে নাও, স্টার দিয়ে লিখে নাও। বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রত্যেকটা অঙ্কই হচ্ছে এক একটা বিট। তার মানে বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি, লিখে নাও, তাহলে বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্কই এক একটা বিট। বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রত্যেকটা অঙ্ক এক একটা বিট। তাহলে বিট জিনিসটা ভুলবো কি? আর বাইনারি 0 এবং 1 সংখ্যাকে সংক্ষেপে বিট বলা হয়। তাহলে বিট হচ্ছে মূলত 0 এবং 1। আচ্ছা, বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্ককে বলা হয় বিট। বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্ককে বলা হয় বিট। এবার আমরা চলে আসবো, হ্যাঁ ঠিক বলছে এমডি সাব্বির হোসেন, যে বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বিট মানে হলো বাইনারি ডিজিট। আচ্ছা, এবার আমরা, হ্যাঁ 0 এবং 1 সংখ্যাকে বলা হয় বিট। এবার আমরা আসবো বাইটে। ঠিক আছে, বিটটা তো আমরা এখন পারবো তাই না? ভাইয়া বলো তো পারবো কি না? ক্লিয়ার না ভাইয়া? আচ্ছা আপু ভাইয়া, যেটা যারা বুঝতে পারো নি, আচ্ছা কম্পিউটারে ব্যবহার করা হয় বাইনারি সংখ্যা। আর বাইনারি সংখ্যা হলো 0 এবং 1। এই 0 এবং 1 সংক্ষেপে বিট বলা হয়। 0 এবং 1কে সংক্ষেপে বিট বলা হয়। 0 এবং 1 সংখ্যাকে সংক্ষেপে বিট বলা হয়। বাইনারি সংখ্যার প্রত্যেকটা অঙ্কই হচ্ছে এক একটা বিট। আচ্ছা, আর বাইট কি? এবার যদি বলা হয় বাইট কি, একদম এক কথায় বলবো, 8টা বিট মিলে গঠিত হয় এক বাইট। দেখো মজা, এক কথায় 8টা বিট মিলে গঠিত হয় একটা বাইট, আর কিচ্ছু দরকার নাই।
আমাদের এই বাইট থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এর বাইরে আসবে না। তাহলে 8টি বিট মিলে গঠিত হয় কি একটা বাইট। 8টি বিট মিলে গঠিত হয় কি একটা বাইট। লিখে নাও, বাইট হচ্ছে 8টা বিট মিলে গঠিত হয়, 8টা বিট মিলে গঠিত হয় একটা বাইট। আচ্ছা, তাহলে এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় ভাইয়া বলো তো ফিল্ড জিনিসটা কি, মনে আছে কি ফিল্ড? ফিল্ড হচ্ছে, আবার বলি, ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি। প্রত্যেকটা উপাদানই হলো এক একটা ফিল্ড। রেকর্ড কি? ওই যে মনে আছে রেকর্ড বলছিলাম, রো বরাবর যতগুলো ফিল্ড থাকবে সবগুলো ফিল্ডকে একত্রে বলা হবে, একটা রো বরাবর যতগুলো ফিল্ড থাকবে সবগুলোকে একত্রে বলা হবে রেকর্ড। টেবিল কি? কতগুলো রেকর্ড মিলে একত্রে করতে হবে টেবিল। পারবো না এখন এগুলা, কনসেপ্ট এগুলো ক্লিয়ার? তাহলে আমরা এবার একটু মোটিভেশনে আসি। আচ্ছা, তোমাদের অনেকে আপসেট আসো। আচ্ছা, আমি মোটিভেশনটা সাধারণত স্টুডেন্টদেরকে দিই যাতে পড়াশোনায় মনোযোগটা আসে। তো আমরা দেখো যারা মানবিকে আসো, মানবিকে যারা আসো তাদের জন্য আজকের পর্বে থাকবে মানবিকের মোটিভেশন। তো মানবিকে যারা আসছে খেয়াল করো ভাইয়া, পুরা পড়াশোনায় মনোযোগ লাগে না, এখনও পর্যন্ত পড়ি না ভাইয়া, অথবা অনেকদিন আগে বই পড়ছি এখন আর পড়তে ভালো লাগে না। স্বাভাবিক বিষয়, বই পড়তে কারোরই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। আচ্ছা, তো এখন তোমার একটা প্রশ্ন মাথায় সেট আপ করতে হবে যে ভাইয়া কী করলে চান্স পাবো, কীভাবে চান্স পাবো? চান্স একটা কথা, এখানে তোমার যদি মনে হয় যে ভাইয়ার এই কথাটা ভিডিও রেকর্ড করে নেওয়া, তো রেকর্ড করে নাও। গুচ্ছ ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা সহজ, চান্স না পাওয়াটা কঠিন। আবার বলি, গুচ্ছ ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা সহজ, চান্স না পাওয়াটা কঠিন। কথাটা মাথায় রাখ। আচ্ছা, এবার মানবিকের টাইমে তোমাদেরকে দেখি, মানবিকে চলে আসি। দেখো তোমাদের কি রয়েছে, বাংলা সব থেকে সুবিধা। বাংলায় কত মার্ক? 40 মার্ক। ইংলিশে কত মার্ক? ইংলিশে হচ্ছে 35 মার্ক, একটা বড় মার্ক, সবচেয়ে স্টুডেন্টদের চিন্তার বিষয়, তাই না? আচ্ছা, আইসিটিতে কত মার্ক? 25 মার্ক। দেখো, বাংলা যদি তুমি প্রিপারেশন নিতে চাও, তোমার বাংলা দ্বিতীয় পত্রে একটা সুন্দর প্রিপারেশন দরকার হবে, যা তুমি ইনশাল্লাহ সুন্দর করে প্রিপারেশন নিতে পারবা। গুচ্ছ গ্রুপের রেগুলার ক্লাস হচ্ছে, সবগুলো ক্লাস তুমি করো, সবগুলো নোট করো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো বাংলায় ধরো তুমি 40-এ পাইলে 30, অনেক লো একটা মার্ক ধরলাম বাংলায়, তুমি ধরো 40-এ পাইলে 30। আচ্ছা, তারপর আসে কি ইংলিশ মনে করো তুমি কোনোদিন পড়ো না, পারো না, শুধুমাত্র বিসিএসের প্রশ্ন, ব্যাংক জবের প্রশ্ন আর চাকরিতে আসা কিছু কিছু প্রশ্ন অ্যানালাইসিস করে চলে যাবা। প্রয়োজনে আমাকে নক দিবা, আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিব। কিছু কিছু প্রশ্ন পড়লেও তুমি 15 পাবা, একদম কিছু না পড়লেও 15 পাবা। যদি আমি তোমাকে যে ডিরেকশন দেবো ওই ডিরেকশনে শুধুমাত্র একদিনও ফলো করো, তাও তুমি 15 পাবা, গ্যারান্টি। আচ্ছা, এবার আইসিটিতেও ভাইয়ের ক্লাস আছে, ভাইয়ের ক্লাস করলে ভাইয়ের উপর একটা ভরসা রাখো। 20 তুমি 25 এমনিই পাবা, 23-24 পাবা। ধরলাম 20ই পাইলে, কতটা দেখো তো, 5-5, 3 আর 1 4 আর 2 6, 65 পেয়ে গেছো তুমি। যদি ভাই 65 পাও, গুচ্ছ তো তোমার চান্স হবে হায়ার লেভেল ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটি তুমি ড্রিম করো, সেই ইউনিভার্সিটি ইনশাল্লাহ 65 থেকে 70 মার্ক পালে তুমি চান্স পেয়ে যাবা। দেখো তো কত সহজ চান্স পাওয়া। শুধু আমাদের কী দরকার জানো? একটু মোটিভেশন, আর হচ্ছে আমাদের একটু নড়ে চড়ে দাঁড়ানো দরকার। হ্যাঁ, আমাকে পারতেই হবে, আমাকে সব কিছু ছেড়ে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে। শোনো ভাই আপুরা, আজকে যে বাবুর আব্বু, যে বাবুর আম্মুর জন্য তুমি পড়াশোনা করছো না, সেই বাবুর আব্বু বাবুর আম্মু চান্স না পেলে কোনোদিনই থাকবে না। বাবুর আব্বু আর বাবুর আম্মুরা খুবই নিষ্ঠুর হয়, এই দুনিয়ায় অনেক নিষ্ঠুর হয়। বিলিভ করো আর নাই করো, আজকে যার সাথে দেখো তুমি পড়ার টেবিলে বসলে কি হয়, আমি সিম্পল একটা রোগ বলি, কি হয়, পড়ার টেবিলে বসছো, ফেসবুকে গেছো, সাথে সাথে মেসেঞ্জারে ক্রুম করে একটা শব্দ হলো, মেসেঞ্জারে শব্দ কি, হার্ট মেসেজ দিছে, মেসেজ দিয়ে কথা বলতে বলতে না, আচ্ছা তুমি ফোন দাও তো, আমার ভালো লাগছে না, আচ্ছা ভিডিও কলে দাও। এই যে তুমি মেসেঞ্জারে গিয়ে হোয়াটসঅ্যাপে আবার ভিডিও কলে চলে আসলে, তোমার কি এতে ক্ষতি হচ্ছে? এখন তুমি তোমার বাবুর আম্মু বা বাবুর আম্মুকে এইভাবে বোঝাও যে আমার অ্যাডমিশনের আর 2 মাস আছে, যারা ঢাকা ইউনিভার্সিটি দেবে তাদের তো আর 2 মাসও নাই, অল্প কিছুদিন সময় আছে। এই সময়টা যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, যদি তুমি আমাকে পেতে চাও, তাহলে এই 2টা মাস আমার সাথে কথা কমিয়ে দাও, কথা কমিয়ে দিয়ে আমার জন্য তুমি আরও সাপোর্ট দাও। ভোর রাত্রে আমাকে ডেকে দাও, তুমি অ্যালার্ম দিয়ে আমাকে ডেকে দাও যে হ্যাঁ আমি তোমার জন্য, দেখো ভোর রাতে অ্যালার্ম দিয়েছি তোমার জন্য, তুমি এখন উঠে পড়তে বসো। এই যে একটা
তোমার বাবুর আব্বু বাবুর আম্মুর সাথে এরকম একটা কমিউনিকেশন থাকবে। বাবুর আব্বু কি বাবুর আম্মুকে, এটা আমি আগের ক্লাসে বলছি, যারা নতুন আছো তাদের জন্য বলছি, তুমি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে রিলেশনে যাওয়ার পরেই যে বাবুর নাম সেট করে ফেলো, ওই নাম সেটই হচ্ছে বাবুর আব্বু আর বাবুর আম্মু। আচ্ছা, আমরা আবার ক্লাসে ফিরে আসি। তো দেখছো, আচ্ছা যারা হাহা দিছো না, তারা ওই হাহাটা আবার ক্যান্সেল করে লাভ রিয়াক্ট দিয়ে দাও, নাহলে পরে আমার ক্লাস দেখে স্টুডেন্টরা বলবে যে ভাইয়ের ক্লাসে সব হাহা রিয়াক্ট করে, তার মানে ভাইয়া পড়াতে পারে না। তোমার ওই হাহাগুলো একটা ক্যান্সেল করে আবার একটু লাভ দিয়ে দাও তো, নাহলে কিন্তু পরে আমার একটু খারাপ লাগে। এই কাজটা করে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো চান্স পাওয়া কত ইজি, শুধুমাত্র বাবুর আব্বু আর বাবুর আম্মুটাকে একটু সাইড করো, এই কয়েকদিন সাইড করো, চান্স পেয়ে যাবা। আচ্ছা, তোমার কোনো প্রতিবন্ধকতা নেই। আচ্ছা, তাইলে আমরা আবার পড়াশোনায় চলে আসি। সায়েন্সদেরকে নিয়ে নেক্সট পর্বে, তারপর বাণিজ্যদেরকে নিয়ে তারপরের পর্বে। আচ্ছা, প্রতিদিনই একটা করে পর্ব থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তবে তোমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে বাবুর আম্মুকে। ভাইয়া এখন ইউনিভার্সিটিতে পড়ে, ভাইয়ার কোনো বাবুর আম্মু নাই, তাহলে তোমাদের এত মাথা ব্যথা কিসের? কোনো মাথা ব্যথা আছে? আরও আমি তো ভাবছি যে হ্যাঁ আমার তো একসময় বাবুর আম্মু হবে, তাহলে তোমাদের কেন হবে না? তোমাদের হবে। এখন যেটা আছে তার থেকে তুমি ভালোটা ডিজার্ভ করো, অবশ্যই ভালোটা ডিজার্ভ করো। সুতরাং এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। সরাসরি চলে আসে আমরা কিতে। কি জিনিসটা আবার কি? দেখো ভাইয়াপুরা, কি আবার কি মজার জিনিস। দেখো কি আবার কি, এই কি থেকে ম্যাক্সিমাম ইয়ারে একটা করে প্রশ্ন আসে। দেখো আমরা কিন্তু বেসিক জিনিসটা পড়ে ফেলছি, এখন আমরা চলে আসছি কি। এখন আমাদের জানতে হবে কি আবার কি। দেখো কি আবার কি। আচ্ছা, তো এখন এই কি জিনিসটা আমরা জানবো। আচ্ছা, কি হলো লিখে নাও সবাই, এই জিনিসটা লিখে নাও, আগে লিখে নাও, তারপর আমি বুঝা দিচ্ছি। কি হলো ডেটাবেজের, লিখে নাও আমি একটু। আচ্ছা লিখে নাও। আমি একটু পানি খেলাম তোমাদের। আচ্ছা, আগামীকালকে দিব, আগামী ক্লাসে দিব ইনশাল্লাহ, নেক্সট 2 বিভাগের জন্য। আচ্ছা, কি আবার কি হলো ডেটাবেজের, লিখে নাও, এমন একটা ফিল্ড, কি হলো ডেটাবেজের এমন একটা ফিল্ড, কি হলো ডেটাবেজের এমন একটা ফিল্ড, লিখে নাও, যার সাহায্যে, কি হলো ডেটাবেজের এমন একটা ফিল্ড যার সাহায্যে রেকর্ডগুলো কোনো সময় পড়তে ভালো লাগলে বা খারাপ লাগলে ভাইয়ের কথা স্মরণ করবা, ইনশাল্লাহ পড়ার একটা মনোযোগ আসবে। প্রয়োজনে আমাকে মেসেজ বা কল দিতে পারো যে ভাইয়া আমার পড়তে ইচ্ছা করছে না, আপনি আমাকে একটা পরামর্শ দেন, আমি তোমাকে পরামর্শ দিব। কী হলো ডেটাবেজের এমন একটা ফিল্ড যার সাহায্যে রেকর্ডগুলো ইউনিকভাবে খুঁজে বের করা যায়, ইউনিকভাবে খুঁজে বের করা যায়। আমি সবসময় বিশ্বাস করি টিচার স্টুডেন্ট সম্পর্ক হবে ফ্রেন্ডলি, ইউনিকভাবে খুঁজে বের করা যায়। আচ্ছা, তাহলে কি হলো ডেটাবেজে এমন একটা ফিল্ড যার সাহায্যে রেকর্ডগুলো ইউনিকভাবে খুঁজে বের করা যায়। দেখো তো, এই দেখো আমি এখানে একটা টেবিল অঙ্কন করলাম, এইখানে লিখলাম আইডি নম্বর, এখানে লিখলাম স্টুডেন্ট নেম। তো এখানে আমি ধরো লিখলাম 801, আবার এখানে লিখলাম 801, আবার এখানে লিখলাম 802, এখানে আমি লিখলাম আবিদ আর হচ্ছে সামি। আচ্ছা, 3টে নাম লিখলাম, আবিদ আর সামি। এই যে দেখো ডেটাবেজের এমন একটা ফিল্ড যার সাহায্যে রেকর্ডগুলো ইউনিকভাবে খুঁজে বের করে। দেখো এখানে 801 মানে আবিরের রোল, 802 মানে আবিদের রোল, আবির আলাদা আবিদ আলাদা। তাহলে কি তুমি 801 বললে ইউনিকভাবে খুঁজে বের করতে পারছো? ইউনিকভাবে কি তুমি খুঁজে বের করতে পারছো না। তোমার দেখো এখানে যদি 801 দুইটা থাকে তাহলে তুমি ইউনিকভাবে খুঁজে বের করতে পারছো না। এই যে ইউনিকভাবে খুঁজে বের করার যে সিস্টেম, ওই সিস্টেমটাই হচ্ছে কি, বোঝো জিনিসটা। অর্থাৎ এখানে যদি তোমার 802, 803 থাকতো তাহলে এটা কি সিস্টেমে বের করতে পারতাম, কিন্তু যেহেতু দুইটা সেম রয়েছে সুতরাং এটা কি সিস্টেমে আমরা বের করতে পারবো না। একটা কথা আমাদেরকে সাধারণত মাথায় রাখতে হবে, কি হলো ডেটাবেজের এমন একটা ফিল্ড যার সাহায্যে রেকর্ডগুলো ইউনিকভাবে খুঁজে বের করা যায়। মানে 801 আবিরের একটা মাত্র রোল, 801 আর আবিদের রোল হবে না। ভালো করে বুঝো, 801 রোলটা হবে আবিরের, নট দ্যাট আবিদের, একটা মাত্র রোলই থাকবে পুরো একটা ক্লাসে। আচ্ছা, তুমি একটা জিনিস কল্পনা করো তো, তোমার ক্লাসে তুমি যখন ক্লাস 9-এ পড়তে তখন তোমার রোল নাম্বার ছিল 2 সংখ্যাটা আমার অনেক প্রিয়, আমি 2 বললাম। তো তোমার রোল নাম্বার ছিল 2, এখন তোমার ক্লাসে 2 রোল কি আর কারো ছিল?
মনে করে দেখো তো 2 রোল কি আর কারোর ছিল? ছিল না। 2 রোল কিন্তু শুধুমাত্র তোমার ছিল। আবার তুমি যখন ক্লাস 8-এ পড়তো তখন তোমার রোল ছিল 2, তখন তোমার ওই যে রোল নম্বর 2 ছিল তোমার ক্লাস 8-এ কিন্তু আবার আর অন্য কারো ছিল না। কিন্তু ওই যে ক্লাস 9-এ শুধুমাত্র 2 রোল, আবার ক্লাস 8-এ শুধুমাত্র 2 রোল, এটা ইউনিকভাবে খুঁজে বের করার যে সিস্টেম, ওই ইউনিকভাবে খুঁজে বের করার ওই সিস্টেমটাকে বলা হয় কি? ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে একটু বলো তো কী হলো আবার 3 প্রকার? আচ্ছা, তাহলে এখন কি পারবা? কি জিনিসটা কি এখন পারবা? হ্যাঁ, কি আবার 3 প্রকার আমরা সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা দেখো আমি তোমাদেরকে আরও একটু ভালো করে বোঝাই। আচ্ছা ক্লিয়ার, অনেকের ক্লিয়ার হয়েছে, অনেকের ক্লিয়ার হয়নি। আবার দেখো আবার একটু বোঝাই আমি। আচ্ছা খেয়াল করো, আমি আর একটা ছক আঁকলাম। এই ছকে কে, আচ্ছা আমি আরও একটা ছক আঁকলাম। দেখো অনেকের এখনও ক্লিয়ার হয়নি। আমি বিশ্বাস করি যে আমার স্টুডেন্টদেরকে 100% বিশ্বাস করতে হবে যে আমি এই জিনিসটা এখন পারি। দেখো এখানে একটা ছক লিখলাম আইডি, আর এখানে লিখলাম স্টুডেন্ট। আচ্ছা এখানে আইডি লিখলাম, দেখো 800, এখানে 801, এখানে 802, এখানে 803, এখানে 804। এখন খেয়াল করো, এখানে আমি দিলাম মামুন, এখানে আমি দিলাম আবির, এখানে আবার দিলাম মামুন। খেয়াল করো ভাইয়া পুরা, এখানে আবার দিলাম মামুন, এখানে আবার দিলাম মামুন। তোমাকে ক্লাস 9-এ গিয়ে জিজ্ঞাসা করা হলো এই মামুনকে উঠে দাঁড়াতে পারবে? কজন দাঁড়াবে? 1 2 3 4 জন দাঁড়াবে। 4টা মামুন উঠে দাঁড়াবে, 4টা মামুনই কিন্তু তোমার উঠে দাঁড়াবে। এই যে ইউনিকভাবে সিলেক্ট করা যাচ্ছে না, ইউনিকভাবে সিলেক্ট করার জন্য তাহলে কী করতে হবে? প্রত্যেকের একটা করে নির্দিষ্ট রোল নম্বর দিতে হবে। এই যে 80, যদি তোমার ক্লাসিকে বলা হয় এই 8 রোলের মামুনকে উঠে দাঁড়া, সাথে সাথে কিন্তু সুন্দর কিউট একটা মামুন উঠে দাঁড়াবে। আচ্ছা তারপর যদি বলা হয় এই তোদের ক্লাসে 802 উঠে দাঁড়া, তাহলে কিন্তু এই যে 802-র যে মামুন, পিচ্ছে যে মামুন, ওই পিচ্ছে মামুনটা উঠে দাঁড়াবে। কল্পনা করে নাও, ওই যে 802-র যে মামুন সেই কিন্তু উঠে দাঁড়াবে। অর্থাৎ অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য যে সিস্টেমটা, বা ইউনিকভাবে শনাক্ত করার জন্য সিস্টেমটা, সেই সিস্টেমটাকে বলা হয় কি। তাহলে কি আবার কি এখন পারবা তো? বলো তো কি আবার কি এখন পারবা তো? আচ্ছা নাম দিয়ে দেখো আমরা পৃথক করতে পারছি না। পৃথক করতে গেলে আমাদেরকে অবশ্যই আইডি দিয়ে পৃথক করতে পারছি। আচ্ছা তাহলে জি ভাই, আচ্ছা থ্যাংক ইউ ভাই, পারবো। আচ্ছা সাইমা বেগম, মিমি, আচ্ছা ঠিক আছে আমরা নেক্সটে যাই। খেয়াল করো ক্লাস শেষে আবার অনেক গল্প আছে, বাবুর আব্বু রিলেটেড অনেক গল্প আছে, ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা আমরা কিন্তু গল্প না করে ক্লাস থেকে যাবো না। হ্যাঁ আচ্ছা কি তোমরা যদি চলে যাও আমি কিন্তু খুব মন খারাপ করবো। কি জিনিসটাকে 3 ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে লিখে নাও প্রাইমারি কি, প্রাইমারি কি। তারপরে লিখো কম্পোজিট প্রাইমারি কি, লিখে নাও কম্পোজিট প্রাইমারি কি, লিখে নাও কম্পোজিট প্রাইমারি কি। তারপর হচ্ছে ফরেন কি। তোমরা অনেকে ভালো পড়ো, এই জন্য আমার আগে আগে লিখে ফেলছো, অনেক ভালো। ফরেন কি তোমরা যত পারবে ততই আমার ভালো, আমার শেখাতে সুবিধা হবে যে তোমরা তোমরা আমার স্টুডেন্টরা সবাই পারো, এটা আমার জন্য একটা ভালো ব্যাপার। আচ্ছা তো কি কয় প্রকার? 3 প্রকার। প্রথমে প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, আর ফরেন কি। প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, আরেকটা হচ্ছে কি ফরেন কি। লিখে নাও ভাইয়া পুরা, লিখে নাও। আচ্ছা কোশ্চেন কীভাবে হবে আমি দিয়ে দিচ্ছি ভাইয়া পুরা, কোশ্চেনটা আমি দিয়ে দিচ্ছি। এটা আগে তুলে নাও যে কী হচ্ছে 3 প্রকার, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, আরেকটা হচ্ছে ফরেন কি। প্রাইমারি, কম্পোজিট, আরেকটা হচ্ছে ফরেন। প্রাইমারি, কম্পোজিট প্রাইমারি, আরেকটা হচ্ছে ফরেন কি। লিখে নাও প্রাইমারি কি, আচ্ছা গল্প দিয়ে শিখবো। আচ্ছা ঠিক আছে শিখাবানে, অনেক ভালো ভালো গল্প আছে। আচ্ছা তাহলে প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, আরেকটা হচ্ছে ফরেন কি। লিখছো?
একজন বলো তো লিখছো কি না? সাইমুর রহমান, আমি নেট সমস্যার কারণে 10 মিনিট ক্লাস করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে ক্লাস করো ভাইয়াপুরা। লিখে নিয়েছো এটা? আচ্ছা জি ভাইয়া লিখে নিয়েছি, এটাই শুনতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। তো প্রাইমারি কি আর ওই যে মূল কি, এই দুটো হচ্ছে একই জিনিস। হ্যাঁ, ওই দুটো হচ্ছে একই জিনিস। তাহলে কি আর প্রাইমারি কি, এই দুটো কি একই জিনিস। আচ্ছা, তো আমরা আগে একটা শক কেটে নিই। দেখো সুন্দর একটা শক কাটলাম, অনেক কিউট করে। আচ্ছা, তো আমরা প্রথমে লিখলাম আইডি, খেয়াল করো, প্রথমে লিখলাম আইডি, তারপর লিখলাম নেম, তারপর লিখলাম অ্যাড্রেস, তারপর লিখলাম সেলফোন নাম্বার। সেলফোন নাম্বার দেখো, আইডি নেম অ্যাড্রেস সেলফোন নাম্বার। হ্যাঁ দেখো, আইডি নেম অ্যাড্রেস আর একটা হচ্ছে সেলফোন নাম্বার। ঘর রাখো 4টা। হ্যাঁ, সব কিছুই কিউট হয়। মানুষ যদি কিউট হয়, তার মনটা যদি কিউট হয়, সব কিছুই কিউট হয়। আচ্ছা, আইডি খেয়াল করো, আইডি তুমি লিখলে 1, তারপর 2, তারপর 3, তারপর 4। আচ্ছা, তুমি এখানে লিখলে সজীব, পারভেজ, আচ্ছা আবির, আরেকটা হচ্ছে সামি। মোট 4টার নাম লিখলাম আমি। 4টা অ্যাড্রেস তুমি ধরো মিরপুর 1, মিরপুর 2, মিরপুর 3, মিরপুর 4, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দাও। হ্যাঁ আচ্ছা, সেলফোন নাম্বার 017.018.019. আবার 017. হ্যাঁ, মনে করো 4টা সেলফোন নাম্বার দিলে। এখন প্রাইমারি কি কী জিনিস সেটা আমাদেরকে সুন্দর করে বুঝতে হবে। দেখো প্রাইমারি কী জিনিস, ওইটা হচ্ছে এই যে প্রাইমারি কি, দেখো ভালো করে আগে লিখে নাও। আনকমন নাম বলেন ভাইয়া। আচ্ছা, ভাইয়াটা অনেক কিউটভাবে ক্লাস নেয়। কী বললো? মোহাম্মদ মেহেদি হাসান। অনেক ধন্যবাদ মেহেদি, তোমাকে ফার্স্ট কমপ্লিমেন্ট তোমার কাছ থেকে পেলাম, ভালো লাগলো। ফোনটা ধরো তো, সরি অফ করে দাও। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো, এই যে আমরা প্রাইমারি কি লিখবো না, এখন লিখো প্রাইমারি কি হওয়ার জন্য 2টা শর্ত আছে। শর্ত 2টা লিখে নাও, শর্ত লিখে নাও, 2টা শর্ত আছে। প্রথম শর্ত কি, রুমের বাইরে দাও। আচ্ছা সরি, এক্সট্রিমলি সরি, শর্ত আছে 2টা। দেখো প্রাইমারি কি হওয়ার জন্য 2টা শর্ত আছে ভাইয়াপুরা। প্রাইমারি কি হওয়ার জন্য 2টা শর্ত আছে। প্রাইমারি কি হওয়ার জন্য 2টা শর্ত আছে। সেই শর্তের প্রথম শর্তটা কি, অবশ্যই ইউনিক হতে হবে। কিটা ইউনিক হতে হবে? রো, পুরো রোটা ইউনিক হতে হবে। সরি, রো হবে না, আমাদের এটাকে কি বলে, কলাম বলে। রো না, এটা হচ্ছে কলাম। এই যে এই নিচে গেলে কি হয়, কলাম বলে। তাহলে পুরো কলামটা কি হইতে হবে, ইউনিক হইতে হবে, অর্থাৎ 1 2 3 4 হইতে হবে। কখনো যেন 1 1 3 4 এরকম যেন না হয়, 1 1 3 4 এরকম যেন না হয়। অবশ্যই হইতে হবে 1 2 3 4, একটা আরেকটার সাথে কখনো যেন মেলবে না। অর্থাৎ প্রত্যেকটা কলাম বরাবর কোনো আইটেম বা কোনো সংখ্যা ডুপ্লিকেট হবে না। প্রত্যেকটা আইটেম বরাবর বা প্রত্যেকটা, দেখো এই যে প্রত্যেকটা কলাম বরাবর প্রত্যেকটা কলাম দেখো কোনো কিছুই ডুপ্লিকেট হবে না। ডুপ্লিকেট হলে সেটা ইউনিক হবে না। এটা হচ্ছে প্রাইমারি কি এর প্রথম শর্ত। তাহলে বুঝতে পেরেছো যে ইউনিক হবে, অর্থাৎ ডুপ্লিকেট হবে না। এই ডুপ্লিকেট না হওয়াটাই হচ্ছে প্রাইমারি কি। বা ওই যে আমরা পড়ছিলাম কি, ওই দুটো একই জিনিস। প্রাইমারি কিউ যা জিনিস, ওই কিউ একই জিনিস। তো আমি কি জিনিসটা তখন তোমাদের শেখাইনি, এই প্রাইমারি কিতে এসে শেখাবো বলে, তখন আমি তোমাদেরকে বলেও নি যে ভাইয়া এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এখন কিন্তু বলে দেবো। আচ্ছা খেয়াল করো, তাহলে প্রথম শর্তটা আমরা শিখে গেছি। এখন দ্বিতীয় শর্ত, তাহলে তোমরা সবাই লিখে নাও তো। আচ্ছা, তো তোমরা একটা জিনিস লিখে নাও তো, সবাই লিখে নাও, যে কলামকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করা হবে তার ভ্যালু সেম হবে না।
যে কলামকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করা হবে তার ভ্যালু সেম হবে না। যে কলামকে লিখে নাও ভাইয়া পড়া, আমি অনেক স্লো বলছি, এবার লেখো। যে কলামকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করা হবে তার ভ্যালু সেম হবে না। পয়েন্ট নাম্বার 1, যে কলামকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করা হবে তার ভ্যালু সেম হবে না। আবার লেখো, যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা স্টেপ 2তে যাবো। বলো তো লেখা হয়েছে কি না? যে কলামকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করা হবে তার ভ্যালু কখনো সেম হবে না। ক্লিয়ার? তার মানে 1 1 3 4 হবে না, 1 2 3 4ই হইতে হবে। 801 801 801 804 হবে না, 801 802 803 804 হইতে হবে। তো এখন তোমরা বুঝছো যে এই জিনিসটা। এখন আমাদের দ্বিতীয় শর্তে আসতে হবে। হ্যাঁ, সব কিছু নোট করবা, যা পড়াবো সবই নোট করবা। আচ্ছা, দ্বিতীয় শর্তে আসি। দ্বিতীয় শর্তটা কি জানো ভাইয়া পড়া? দ্বিতীয় শর্ত হচ্ছে যে কলামকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করা হবে সেই কলামটা নাল বা শূন্য নাল হতে পারবে না। নাল মানে কি? আমার দেখো শূন্য হয়ে যাচ্ছে, নাল হতে পারবে না। নাল মানে কিন্তু এখানে শূন্য না, নাল হতে পারবে না। নাল মানে কি? ভেক্টরের ভাষা কি পড়ছি? শূন্য, মনে আছে? ভেক্টরে কি পড়ছি? শূন্য পড়ছি ফিজিক্সের সেকেন্ড অধ্যায়ে। কিন্তু এখানে নাল মানে শূন্য না। দেখো, যে ঘরটা সেকেন্ড শর্ত হচ্ছে যে ঘরটা প্রাইমারি কি হবে সেই ঘরটা নাল হতে পারবে না। নাল মানে কি? নাল মানে হচ্ছে এখানে দেখো, এই দেখো এখানে আমি একটা ঘর অঙ্কন করলাম, সেই ঘরে আমি কিছু না লিখে শুধুমাত্র একটা ঘর অঙ্কন করে রাখলাম। এই একটা শুধুমাত্র সিম্পল একটা ঘর অঙ্কন করা যাবে না, অবশ্যই এখানে 5, এখানে আরেকটা নাম, এখানে একটা ঠিকানা, এখানে একটা সেলফোন নাম্বার দিতে হবে। অর্থাৎ পুরো ঘরটা যদি তুমি অঙ্কন করো তাহলে এই ঘরের শেষে যদি তুমি একটা ফাঁকা ঘর রেখে দাও, এই ফাঁকা ঘরটা রাখা যাবে না। এই ফাঁকা ঘরটার নামই হচ্ছে নাল। এই ফাঁকা ঘরটার নামই হচ্ছে নাল। তাহলে প্রথম শর্ত কি বলছিলাম? প্রথম শর্ত কি বলছিলাম? রো বরাবর, রো বলছি কেন, কলাম, কলামটা কী হইতে হবে? ইউনিক হইতে হবে, সেম হওয়া যাবে না। কলামটা ইউনিক হইতে হবে, সেম হওয়া যাবে না। 801 801 801 804 হওয়া যাবে না। 801 802 803 804 হইতে হবে। আচ্ছা, তাহলে পরের শর্তটা কী বলছিলাম? পরের শর্ত হচ্ছে নাল হতে পারবে না। দেখো 1 2 3 4, এরপর তুমি একটা ফাঁকা ঘর অঙ্কন করলে এই ফাঁকা ঘরটা তুমি দিতে পারবা না। এখানে অবশ্যই তোমার ডিজিট বা কোনো কিছু দিতে হবে। তো এই ফাঁকা ঘরটা দেওয়া যাবে না। এই ফাঁকা ঘরটা না দেওয়ার নামই হচ্ছে নাল হতে পারবে না। এখন কি ক্লিয়ার? বলো তো ভাইয়া পুরা, বলো তো। নাল হতে পারবে না, নাল। তানজমিনা দৃষ্টি, আচ্ছা আপু তোমার কমেন্ট আমি ক্লাস শেষে পড়বো। ক্লাস শেষে অনেক গল্প হবে, তখন আমরা কমেন্ট নিয়ে আলোচনা করব, কমেন্ট পড়া নিয়ে গল্প করব। আচ্ছা, তার মানে ঘরটা ফাঁকা রাখা যাবে না, ঘরটা ফাঁকা রাখা যাবে না। এখন তোমাদের কাছে প্রশ্ন, আচ্ছা আরেকবার বলি, বিষয়টা হচ্ছে এই যে একটা ফাঁকা ঘর, দেখো এই যে একটা ফাঁকা ঘর রাখো না অনেকে, একটা শখে তোমরা কী করো, টেবিলে বেঁচে গেলে এই ঘরটা বেঁচে যাচ্ছে, বাংলা ভাষা এরকম বলে না যে এই ঘরটা বেঁচে গেছে, এই ঘরে কিছু লেখার দরকার নেই, থাকে এর মতো থাক, কোনো দরকার নেই। কিন্তু এরকম ফাঁকা ঘর রাখা যাবে না। বুঝছো হাফসা রহমান? এবার আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, দেখি তোমরা কেমন পারো। দেখি সব মুছে দিলাম, মুছে দিয়ে তোমাদের কাছে একটা প্রশ্ন করলাম, জন্ম তারিখ কি প্রাইমারি কি হতে পারবে? প্রাইমারি কি হতে পারবে? জবা কি পারবে আইসিডিতে আমাকে 25 পয়েতে? তেমনইভাবে জন্ম তারিখ কি প্রাইমারি কি হতে পারবে? বলো কি হবে, দেখি কেমন পারো তোমরা। তোমাদের উত্তরের অপেক্ষায় আছি। বলো বলো পারবে কি না? জন্ম তারিখ প্রাইমারি হতে পারবে না। কে বলছে? এমডি লোকমান হোসেন, অনেক ধন্যবাদ ভাইয়া। আবার অনেকে বলছে পারবে। কেন পারবে? দেখো, জন্ম তারিখ কখনোই প্রাইমারি কি হতে পারবে না। কারণ কি, জন্ম তারিখ একজনের জন্ম তারিখের সাথে আরেকজনের জন্ম তারিখ মিলে যায়। আমার জন্ম তারিখ একটা, তোমার জন্ম তারিখ তো একই হতে পারে।
প্রাইমারি কি হচ্ছে এমন একটা জিনিস যেটার সঙ্গে আর কিছু মিলবে না। যদি তোমার রোল 801 হয় তাহলে 801 শুধুমাত্র তোমার রোলই হবে। বাবুর আব্বু আমার, বাবুর আম্মু আমার, মানে বাবুর আম্মু আমারই, অন্য কারণ না। কোনো ডাবল প্রেম বা কোনো কিছু এরকম করা যাবে না। ধরো আমার সাথে তোমার প্রেম আছে, আরেকজনের সাথে রিলেশন আছে, এরকম করা যাবে না। যে কোনো একজনের সাথে তোমার সম্পর্ক থাকা লাগবে। এই যে একজনের সাথে সম্পর্ক থাকার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে প্রাইমারি কি। অর্থাৎ জন্ম তারিখ হইতে গেলে দেখো, আমার যদি 14 আগস্ট জন্ম তারিখ হয়, তোমার জন্ম তারিখ কি 14 আগস্ট হতে পারে না? তুমি কি আমার একই দিনে জন্মগ্রহণ করতে পারো না? অবশ্যই পারো। এই জন্য জন্ম তারিখ প্রাইমারি কি হবে না। আচ্ছা, আবার বলি। আচ্ছা, তো হতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কারণ কি একজনের জন্ম তারিখ সাথে সাথে আরেকজনের জন্ম তারিখ মিলে যেতে পারে। একটা কথাই তোমরা লিখে নাও, কারণ হচ্ছে একজনের জন্ম তারিখ হতে আরেকজনের জন্ম তারিখ মিলে যেতে পারে। এটা ইউনিক না, এটা ইউনিক না। আচ্ছা, তোমাদের কমেন্ট আমি ক্লাস শেষে দেখবো, যাদের আমার কমেন্ট নিয়ে অভিযোগ আছে। আচ্ছা, তনি মানে সেহেতু আমি ক্লাস শেষে তোমাদের সাথে গল্প করব, আর অল্প একটু বাকি আছে আমাদের পড়াটা। আচ্ছা, আমার প্রিয় চ্যানেল স্টার জলসা। আচ্ছা ঠিক আছে, যেটা বলবো সেটাই। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসবো কম্পোজিট প্রাইমারি কি। দেখো ভাইয়াপুরা, আমাদেরকে কিন্তু প্রাইমারি কিটা ক্লিয়ার কি কম্পোজিট। এবার প্রাইমারি কি না বুঝলে কিন্তু কম্পোজিট প্রাইমারি কি বুঝতে পারবা না। সুতরাং আমাদেরকে কম্পোজিট প্রাইমারি কিটা এখন বুঝতে হবে। তা এখন আগে তোমরা বলো তো ভাইয়াপুরা, যে প্রাইমারি কিটা তোমরা বুঝতে পেরেছো কি না? প্রাইমারি কিটা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো। না, আমার জন্ম তারিখ আমি কখনো কাউকে বলি না, ওটা জাস্ট বলে ফেলছি, তাই বলে ফেলছি। আচ্ছা, তো এখন দেখো, হ্যাঁ যত তোমার কথা আছে সব ক্লাস শেষে বলবো, ঠিক আছে? আচ্ছা, অনেক গল্প হবে বাবুর আব্বু বাবুর আম্মু নিয়ে, অনেক গল্প হবে, যে গল্প। আচ্ছা সরি, নেট প্রবলেম হয়েছিল, তোমরা দেখো তো। আচ্ছা একটু দেখো তো, নেট প্রবলেম হয়েছিল। আচ্ছা ঠিক করেছিস? আচ্ছা, তোমাদের ক্লাসের হচ্ছে আমার মানে ক্যামেরার পিছনে আছে আমার একটা মাত্র বোন সোমায়া তাসনিম, এবং হচ্ছে আমার সাথে আছে তোমাদের আবির ভাই। তোমরা অনেকে আবির ভাইকে চিনো, অনেকে চিনো না। তোমাদের অনেক প্রিয় ভাই আবির ভাই, আর তারা ক্যামেরার পিছনে আসছে, অবশ্যই তারা একদিন সামনে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখো আইডি নাম্বার ওয়ান ক্লাস 2, 3, 4, আরেকটা বললাম ক্লাস 2, আইডি নাম্বার এটা বললাম 3, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমি দুইটা ছক আঁকছি, একটা হচ্ছে আইডি নাম্বার, একটা হচ্ছে ক্লাস। আইডি নাম্বারটা বলছি, খেয়াল করো, আইডি নাম্বারটা বলছি 1, 1, 1, 3, এখানে 2, 3, 4, 2, আইডি নাম্বার এভাবে লিখছি, খেয়াল করো। খুব মজা করে শিখতে হবে এটা। এখন এই ধরো একটা গার্জিয়ান, এই গার্জিয়ানটা তোমার একটা স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে, সেই সাংস্কৃতিক প্রতিযোগিতায় সেখানে গেল। ভালো করে মনে করো, বুঝো, সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে, সাংস্কৃতিক প্রতিযোগিতায় গার্জিয়ানটা গেল। গার্জিয়ানটা যে বলল যে আমার মেয়েকে স্যার আপনি প্লিজ ডেকে দেন, সেখানে স্যার আমি আছি। তো সে যদি বলে যে আমার মেয়েকে আপনি প্লিজ ডেকে দেন, আমার মেয়ের রোল নাম্বার হচ্ছে 1, আমার মেয়ে ক্লাসের ফার্স্ট গার্ল, আপনি স্যার প্লিজ আপনি আমার মেয়েকে ডেকে দেন। আমি এই যে এখানে ধরো সেই সেমিনারটা বা সভাটা হচ্ছে, এই সবাই এসে, এই তোমাদের আইডি নাম্বার 1 কার আছে বলো। এখানে এসে এই 2 স্টুডেন্ট, 3 স্টুডেন্ট, 4 স্টুডেন্ট, তিনজনই বলবে যে আমার আইডি নাম্বার স্যার 1, আমার আইডি নাম্বার স্যার 1, আমার আইডি নাম্বার স্যার 1। তিনজনই উঠে দাঁড়াবে। দেখো তিনজনই কিন্তু উঠে দাঁড়াচ্ছে। আবার আস্তে দাও সাউন্ডটা। দেখো আবার দেখো, এই যে ক্লাস টুতে যার আইডি নাম্বার 3, দেখো গার্জিয়ান এসে কিন্তু মহা মুসিবতে পড়ে গেছে। তাহলে আমার মেয়েকে কী করতে হবে? তখন ওই মেয়েকে খোঁজার জন্য আরও একটা টেবিলের প্রয়োজন হচ্ছে। ওই টেবিলে আমরা কী লিখছি? ওই টেবিলটাকে আমরা ইউনিকভাবে লিখছি, আইডি নাম্বার আর নেম দিয়ে ওই টেবিলটাকে আমরা ইউনিকভাবে লিখছি। অর্থাৎ একটা টেবিলের সাহায্যে পুরো ইনফরমেশনটা খোঁজা না গেলে আমরা আরেকটা টেবিলের অ্যাডজাস্টমেন্ট নিচ্ছি, অর্থাৎ একটা টেবিলের হেল্প নিচ্ছি। একটা টেবিল থেকে ইনফরমেশন বুঝতে না পারলে আরেকটা টেবিল থেকে ইনফরমেশন কালেক্ট করার যে প্রবণতা, ওই কালেক্ট করার প্রবণতাই হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। কিচ্ছু বুঝিনি ভাইয়া, কী বুঝালেন? মাথার উপর দিয়ে গেছে। আরেকবার বলেন। আচ্ছা আরেক বলি, এই যে আইডি নাম্বার আর ক্লাস,
এটা থেকে যখন তুমি ইনফরমেশন না পাও তখন তোমাকে চলে যেতে হয়। তোমার গার্জিয়ান এসে বলছে স্যার আমার মেয়েকে আপনি ডেকে দেন, আমার মেয়ে তখন স্যার বলছে আপনার মেয়েকে ডাকলাম কিন্তু আপনার মেয়ে তো ফার্স্ট গার্ল, তো সেখানে ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 তিনটা বাচ্চা দাঁড়িয়ে গেছে, আমি এখন কীভাবে বুঝবো? তখন ওই মেয়ে আম্মু তখন বলল স্যার আপনি আমার মেয়ে ক্লাস 2-তে পড়ে, ক্লাস 2 ফার্স্ট বাচ্চা যে ফার্স্ট গার্ল যে তাকে ডেকে দেন। এখন ওই মেয়ে গেল, যাওয়ার পর স্যার গেল, স্যার যাওয়ার পর কোথায় চলে যাচ্ছে? ক্লাস 2-র যে ইনফরমেশন আছে সেখানে চলে যাচ্ছে। ক্লাস 2 ইনফরমেশনে গিয়ে কি আইডি নাম্বার, স্টুডেন্ট নেম, এই যে আইডি নাম্বার 1, আইডি নাম্বার 1 2 3 4, এখানে এই যে ক্লাস 2-র স্টুডেন্টের ইনফরমেশনে চলে আসছে। খেয়াল করো ভাইয়া, পুরো মজার জিনিসটা খেয়াল করো। ক্লাস 2-এর যে ইনফরমেশনে চলে আসছে সেখানে কি একটা বাচ্চা আরেকটা বাচ্চার সাথে ম্যাচিং হওয়ার কোনো সম্পর্ক আছে? মানে একটা রোলের সাথে কি আরেকটা রোল ম্যাচিং হওয়ার কোনো সম্পর্ক আছে এখানে? যদি এখানে আইডি নাম্বার 1 তিনটা আছে, তিনটা আইডি নাম্বার 1 হওয়ার কোনো পসিবিলিটি আছে? যে ক্লাস 2-তে গেলে, ক্লাস 2-তে যখন যাচ্ছে তখন তো তোমার আইডি নম্বর একটাই হচ্ছে, ক্লাস 3-তে গেলে আইডি নম্বর একটাই হচ্ছে, ক্লাস 4-এ গেলে আইডি নম্বর কিন্তু 1 একটাই হচ্ছে। সুতরাং এই যে একটা টেবিলের সাহায্যে আরেকটা টেবিল, অর্থাৎ একটা টেবিল সম্পূর্ণভাবে শেষ না করতে পারলে আরেকটা টেবিল থেকে হেল্প নেওয়ার একটা প্রবণতা, এই হেল্প নেওয়ার প্রবণতাই হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। বুঝতে না পারলে আমাকে বলো, আমি আবার বুঝাই দিই। আচ্ছা, বুঝতে পারুন তাই তো? আমি আবার বোঝাচ্ছি। আচ্ছা, আমি আবার বুঝাই দেবো। বুঝতে না পারলে বলো, যে বুঝতে না পারলে বলো, আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই ভাইয়া, পুরা বলো। অর্থাৎ একটা টেবিল দ্বারা ইনফরমেশন পুরো কালেক্ট হয়নি, এজন্য আরেকটা টেবিলের হেল্প নিচ্ছি। ওই টেবিলের হেল্প নেওয়াকেই বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। বুঝি নাই, ক্লাসে মনোযোগ না হলে তো হবে না। দেখো তুমি এইভাবে বলতে পারো যে এই যে আইডি নাম্বার, এই অ্যাট্রিবিউট, দেখো আইডি নাম্বার এখানে 1 রয়েছে, 1 রয়েছে, 1 রয়েছে, 3 রয়েছে। একটা গার্জিয়ান স্কুলে গেল, স্কুলে যে বলল যে আপনি স্যার আপনি আমার মেয়েকে ডেকে দেন, আমার মেয়ে পড়ে ক্লাস 3-তে। তখন কিন্তু তুমি এই যে আইডি নাম্বার 1 এবং ক্লাস 3 দুইটা সম্পর্ক পাচ্ছ। কিন্তু যদি তোমার গার্জিয়ানটা যে শুধুমাত্র বলে যে স্যার আপনি আমার মেয়েকে ডেকে দেন, আমার মেয়ে ক্লাসে ফার্স্ট গার্ল যদি ডাকা হয় তাহলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে 3টা মেয়ে উঠে যাচ্ছে। ক্লাসে ফার্স্ট গার্ল যদি ডাকা হয় তাহলে তোমার 3টা মেয়ে উঠে যাচ্ছে, একটা পৃথকভাবে সিলেক্ট করা যাচ্ছে না, তখন তার সাহায্যকে নিতে হচ্ছে। একটা যখন পৃথকভাবে উঠে যাচ্ছে না তখন তার সাহায্য নিতে হচ্ছে ক্লাসের। এই যে একটা কলাম ধরে যখন পৃথকভাবে ইনফরমেশন নেওয়া যায় তখন ইনফরমেশন নিচ্ছি আমরা কোথায়? ক্লাসে। এই যে ক্লাসে তখন আমরা কোথায় যাচ্ছি? ক্লাস 2-তে যাচ্ছি বা 3-তে যাচ্ছি। এই ক্লাস 2 3-তে যে আমরা ইনফরমেশনগুলো সুন্দর আকারে পাচ্ছি, অর্থাৎ একটা কলাম থেকে ইনফরমেশনগুলো সুন্দর আকারে না পেলে আমরা পার্শ্ববর্তী কলামে যদি সাহায্য নিই তাহলে সেটাকেই বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। একটা কলাম থেকে বা একটা টেবিল থেকে যদি ইনফরমেশন সুন্দরভাবে আমরা নিতে না পারি তাহলে যদি পার্শ্ববর্তী টেবিল থেকে বা পার্শ্ববর্তী কলাম থেকে আমরা ইনফরমেশন নিই তাহলে সেটা হবে কম্পোজিট প্রাইমারি কি। এখন বলো তোমরা বুঝতে পারছো কিনা? ভাই একটু দ্রুত বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা বলো তো তোমাদের হচ্ছে আচ্ছা আর কারো কোনো, এখন কি বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে জিনিসটা? কি ক্লিয়ার হয়েছে? একটু বলো তো, বলো তোমাদের ক্লিয়ার হয়েছে কিন্তু একটু বলো ভাইয়াপুরা। ডয়াকারে ডা দন্তন নিকালু ডান। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ভাই। আচ্ছা বুঝছি। কি ভালো শুয়ে শুয়ে ক্লাস করি। শুয়ে ক্লাস করলে শান্ত পাবো, ওরকম শুয়ে ক্লাস করবা, হাতে কলমে খাতা কলম নিয়ে তারপর ক্লাস করবো। অনেক কষ্ট করে তোমাদের জন্য লেকচার সাজাই, তো তোমরা শুয়ে ক্লাস করবো মানে শান্ত পাবো ওরকম শুয়ে। ভাই একটু পানি খেয়ে নেন না, আমি অভ্যস্ত আছে, চিন্তা নাই তোমার। আচ্ছা ঠিক আছে, আর কারোর? আচ্ছা এবার আমরা ক্লাস আমরা শেষ করে ফেলছি। এখন পুরো ক্লাসের কোথাও থেকে মানে কোনো জায়গা থেকে তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা সেটা আমাকে একটু কনফার্ম করো।
কোনো জায়গা থেকে তোমরা বুঝতে পারো না এমন কোনো জায়গা আছে কিনা, পুরো ক্লাসের কোনো জায়গা থেকে তোমরা বুঝতে পারো না এমন কোনো জায়গা আছে কিনা? কত পার্সেন্ট আছে? 3%। আচ্ছা একটু চার্জ দেন। আচ্ছা আচ্ছা, কোনো জায়গা থেকে বুঝতে পারো নি এমন কোনো জায়গা আছে? এখন বলো যে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে সেটা আমাকে একটু জানাও। একটু খারাপ হলে খারাপ বলবা, ভালো হলে ভালো বলবা, ভালো না লাগলেও বলবা। অনেকে আবার বলো যে ভাইয়া আপনি অত্যন্ত ন্যাকামো করে ক্লাস দেন, আপনার এই ন্যাকামো ক্লাসটা ভালো লাগে না। এটা আমাকে একজন কমেন্ট করছে, আমার শুনে মেজাজটি এত খারাপ হয়েছে। যদিও আমিও একটা রক্ত মাংসের মানুষ, সব কিছু মেনে নিতে হয়, তারপরেও মেনে নিছি যে হ্যাঁ আমি ন্যাকামো করলেও ক্লাসটা তো নিছি। যাই হোক, একটু তো উপকার হয়েছে তোমাদের। আচ্ছা ভাইয়া মেসেজের রিপ্লাই দেন না কেন? আচ্ছা মেসেজ দিও ভাইয়া, পুরা তোমাদের মেসেজের রিপ্লাই আমি ইনশাল্লাহ করবো। তোমাদের সাথে যারা ফ্রেন্ড লিস্টে নাই তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও, আমি অ্যাড করে নিব তোমাদের ইনশাল্লাহ। ফরেন কিটা বাকি আছে আমার মাথায় আছে, আরিফুল ইসলাম। আমি অত্যন্ত কেয়ারফুলি ক্লাস নিই, কোনটা বাকি হলো, কোনটা স্টুডেন্টরা বুঝতে না পারলো, কোনটা স্টুডেন্টরা জানতে পারলো, কোনো স্টুডেন্টরা জানতে পারলো না, এটা খুব কেয়ারফুলি আমি ক্লাসটা নিই। সুতরাং আমার মাথায় আছে ফরেনকে আমি তোমাদের পড়াইনি। তোমাদের সাথে আমি গল্প করবো এখন, তোমাদের সাথে যতক্ষণ গল্প করবো ততক্ষণ তোমরা আমাকে বলো যে তোমাদের কোনো মোটিভেশন লাগবে কিনা, কোনো গল্প লাগবে কিনা, বাবুর আবু বাবার আম্মু সংক্রান্ত কোনো ইনফরমেশন লাগবে কিনা, যে কোনো ধরনের গল্পের জন্য আমি আছি তোমাদের সাথে এখন। আচ্ছা ক্লাসটা সত্যিই অনেক ভালো লাগছে, এতদিন মিস করেছে আপনি ক্লাস ভাইয়া। আচ্ছা অনেক ধন্যবাদ ফারজানা কামাল জ্যোতি, তোমরা আমাকে মিস করছো কিন্তু আমাকে স্মরণ করো না কেউ। হ্যাঁ এটা হচ্ছে বড় আপসেটের একটা বিষয় যে অনেকেই মিস করো কিন্তু ভাইয়ারকে স্মরণ করো না, কিংবা ভাইয়ের খারাপ সময়ে পাশে থাকো না। দেখো আমি কিন্তু অনেক খারাপ সময় পার করছি, তোমরা বেশিরভাগই আমাকে সাপোর্ট দাওনি, অনেকে যারা দিছো তাদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ। আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস ছিল ভাইয়া। হুমায়রা হিমা, অনেক ভালো লাগলো হিমা, অনেক সুন্দর আজকে ক্লাসটা জোশ। আচ্ছা ঠিক আছে, ফরেন কি পড়াবেন না? অবশ্যই পড়াবো। নেক্সট এখনও তো অনেক কিছু বাকি, তোমাদের কুয়েরি আছে, ডিবিএমএস আছে, অনেক কিছু বাকি আছে, সবগুলো তো পড়াবো, সিরিয়াল বাই সিরিয়ালে যাব। আলহামদুলিল্লাহ ক্লাস অনেক ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ক্লাস করলাম আজ, জোশ ছিল। অনামিকা রহমান, অনেক ধন্যবাদ অনামিকা। লাভলি ব্রো, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। এমডি ইব্রাহিম সরকার, মোটিভেশন দিন। আচ্ছা মোটিভেশন আবার নেক্সট ক্লাসে পাবা। এখন তোমরা বলো মজার কিছু জানা আছে কিনা? আচ্ছা অনেক ভালো লাগলো আপনার ক্লাস, আপনার পাঞ্জাবিটা কবে থেকে কিনছেন, অনেক জোশ লাগছে আপনাকে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা আপনি ইনবক্সে চেক করেন না? আচ্ছা ঠিক আছে, ইনবক্স এখন থেকে চেক করবো। এক্সট্রিমলি সরি ভাইয়া পুরা। আচ্ছা অনুরাধা দেবনাথ, হ্যাঁ অনুরাধা দেবনাথ অনেক ভালো একটা মেয়ে, আমাকে খোঁজখবর নিয়েছিল, আমি যখন অসুস্থ ছিলাম তখন সে খোঁজখবর নিয়েছিল। অনুরাধা দেবনাথ, আমি এখন মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ আছি। অনেক শুভকামনা তোমার জন্য, তুমি যে ভাইয়াকে স্মরণ রাখছো এটা অনেক বড় পাওনা ভাইয়ের জন্য। যে কোনো গল্প শোনার জন্য আমরাও আছি আপনার সাথে। বলো কী ধরনের গল্প শুনতে চাও তোমরা, তোমাদের সাথে গল্প করার জন্য আমিও রেডি আছি। আচ্ছা আচ্ছা আমার কমেন্ট পড়ে না? আচ্ছা ঠিক আছে, না ভাই একদম ক্লিয়ার সব কিছু কেমন। আপনার ক্লাসগুলো আসলে সেই সুন্দর হয়, আর সব থেকে মোটিভেশন করার জন্য আজকে এতটা পড়াশোনার জন্য অ্যাটেনশন নিয়ে আসে। তবে ভাই আপনার অনেক অনেক বেশি স্মরণ করি পড়াশোনা মাঝে মাঝে। অনেক ধন্যবাদ হাফসা, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে এম রহমান, তোমার কথা আমি বুঝেছি, ঠিক আছে। আমরা বাবুর আব্বুর গল্প শুনতে চাচ্ছি। ঠিক আছে কি গল্প শুনবা বলো? কোয়ালিটিফুল ক্লাস, আবুল হাসান কুরাইশি, অনেক ধন্যবাদ। আচ্ছা ক্লাসটা অনেক ভালো ছিল ভাইয়া আজকের। তিশা বিশ্বাস, অনেক ধন্যবাদ তিশা, তুমি তো এমনি আমার অনেক প্রিয় স্টুডেন্ট। আচ্ছা সেতু কি বলছে? সেতু বলছে ক্লাস খুব ভালো লাগছে ভাইয়া, যেটা বরাবরই ভালো লাগে। সেতু অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই। এই চ্যাপ্টারে আমার থেকে ভয় লাগতো, এখন ইজি লাগছে। কোনো চ্যাপ্টার নিয়ে ভয় নাই, আইসিটি নিয়ে আবার কিসের ভয়? আইসিটি নিয়ে কোনো ভয় নাই, অন্য সাবজেক্টে টেনশন করো। আইসিটি নিয়ে টেনশন করার কিচ্ছু নাই, যতদিন ইনশাল্লাহ আমি বেঁচে আছি তোমার আইসিটি নিয়ে কোনো ভয় নাই ইনশাল্লাহ।
ভাই আপনাকে নক দিবা টিপলে দেন না, এই সাইকে তোমার সাথে আমার কথা হয়, তুমি মাঝে মাঝেই আমাকে মেসেজ দাও, খুব ভালো লাগে এই সাইকে। তোমাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা তোমার প্রতি। আচ্ছা এম রহমান, একটা কমেন্ট বারবার করছো, তোমার কমেন্ট আমি বুঝতে পেরেছি। আচ্ছা ভাই আপনি ক্লাস অলওয়েজই ভালো লাগে। তাহমিদা সুলতানা, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ তাহমিদা রহমান। আচ্ছা বললাম না একদল এসে পাঞ্জাবি নিয়ে কথা বলা শুরু করবে। আচ্ছা ঠিক আছে, তবুও দেখছো তোমাদের ভাই আজ সিঙ্গেল, প্রতিটা ক্লাসে হাহাকার চলে, তাই না? আচ্ছা আচ্ছা, আমার ক্লাস মানে একটু হাহাকার পাবা তোমরা। মিঙ্গেল হয়ে গেলে তোমাদের একটা ভাবি জুটে গেলে, অর্থাৎ মিঙ্গেল হয়ে গেলে এই হাহাকারটা তোমরা মিস করবা, বুঝতে পারছো? আচ্ছা আপনি হাসিটা তো সুন্দর কেন? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আরও একটু ভালো লাগলো। আচ্ছা ভাইয়ের ক্লাস সবসময় ভালো লাগে। মিত্র হয়, তুমি তোমার অনেক প্রিয় স্টুডেন্ট, সবসময় তোমাকে আমি তো দেখি যে তুমি পড়াশোনা ভালো করছো কালকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, পাঞ্জাবি পরে ক্লাসে আসবে না, নজর লাগবে অন্য। আচ্ছা একজনের লাগলেও তো হতো, একজনের তো লাগে না। আচ্ছা সাউন্ডটা হচ্ছে চার্জারে লাগলে হচ্ছে, হ্যাঁ সাউন্ডটা চার্জারে লাগলে হচ্ছে। মুখ ভেঙসি রিয়াক্ট খুঁজে পাচ্ছি না, মুখ ভেঙসি দিবা? আচ্ছা দিও। পোলাপান আপনারা স্মরণে সেপনে স্মরণ করে, তাও বলবেন আপনারা কি মনে রাখে না, স্মরণ করে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলো তোমাদের আর কোনো কিছু জানার আছে কি না, থাকলে তোমাদের সাথে একটু গল্প করি, না হলে শেষ করব। হ্যাঁ আজকে ক্লাসের জন্য আপনার কাছে কৃতজ্ঞ আমি। কে বলছে? শাওন কুমার, অনেক ধন্যবাদ শাওন, তোমার প্রতি মন থেকে রইল ভালোবাসা। ভার্সিটি লাইফ নিয়ে, ভার্সিটি লাইফ নিয়ে কিছু বলেন। ভার্সিটি লাইফে শুধু চিল আর চিল, কোনো মানে পড়াশোনা কিচ্ছু নাই, তোমাকে চান্স পাইতে হবে, এই একটা কথা। চান্স পাইতে হবে, যে কোনো মূল্যে চান্স পাইতে হবে। চান্স না মানে যতদিন চান্স না পাবো ততদিন মানে আমাকে একটু মাঝে মাঝে বলবো যে ভাইয়া করতে ইচ্ছা করছে না, ভাইয়া ভালো লাগছে না, আমি তোমাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট দেবো, যতটা সাপোর্ট বা মোটিভেশন দেওয়ার দরকার আমি দিব। পাঁচশোদের অনেক ভালো করে আমি কখনো করি নাই, পাঁচশোটা আমি করাবো 30 সেকেন্ডে, পাঁচশোটা করাবো, কোনো সমস্যা নাই, অনেক সহজ। খালেদা মোনা, এই তো খালেদা মোনা, অনেক ভালোভাবে বুঝছি ভাই, আমার ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা খালেদা মোনা তোমার প্রতিও। আচ্ছা আজ ফার্স্ট ক্লাস করলাম, আপনার ফার্স্টে ভালো লেগে গেছে ভাইয়া, অনেক সুন্দর ক্লাস। আচ্ছা ঠিক আছে, সুমাইয়া শারমিন নাহার, অনেক ধন্যবাদ আপু তোমাকে। আচ্ছা আপনার কোথায় খারাপ লেগেছে, তাহলে কি আমি চান্স পাবো না? অবশ্যই চান্স পাবা, কেন চান্স পাবো না? ভাইরা কখনো বদ্ধ দেয় না, ভাইরা সবসময় তোমাদের সাপোর্টে আছে। অভিশাপ দিলাম আগামী 2-4 বছরে ভাবি না ছুটুক, এমন অভিশাপ দিও না। আচ্ছা পাঞ্জাবিটা ভাবি কিনে দিয়েছে? ভাবি নাই, তোমাদের ভাবি কই থেকে কিনবে জেফ নেহা? ভাবি আছে এটা সবাই জানবে। আচ্ছা তোমাদের ভাবি না, এটা চিরন্তন সত্য, যেমন সূর্য কোন দিক থেকে ওঠে এটা যেমন সত্য, তেমন তোমাদের ভাবি না, এটাও চিরন্তন সত্য। আচ্ছা একটু মজা করলাম ক্লাসে, কেউ যেন এটা নিয়ে আবার মাইন্ড করো না, কেউ যেন আবার আমার কাছে আমার নামে রিপোর্টও দিও না, তাহলে কিন্তু আমি অনেক আপসেট হয়ে পড়বো। হ্যাঁ পুরো ক্লাস জুড়ে এসেছেন আজ, অনেকদিন পর আজকে মনটা ভালো হয়েছে জানো নৌরিন, অনেকদিন পর আজকে মনটা ভালো হয়েছে, ক্লাস নিতে এসে মনটা আসলে অনেক ভালো লাগছে, এই জন্য আজকে অনেক হাসছি। আচ্ছা ঠিক আছে সনি, আচ্ছা সনি আপনার সব কিছু সুন্দর, ফোনটা মেলা কিউট, নজর না লাগে জানো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমার একটা মাত্র বোন, আমার পাশে যে আওয়াজ করে দেখবো মাঝে মাঝে, তোমরা কি বলো যে কি আওয়াজ হয়েছে, গায়েবী আওয়াজ না কি জানো বলো না, ওটা হচ্ছে আমার গায়েবী আওয়াজ, ওটা করে হচ্ছে আমার একটা মাত্র বোন, ছোটো বোন, সে করে। আচ্ছা ক্যামেরার পিছনে মানুষগুলোকে সামনে নিয়ে আসেন, ও অনেক লজ্জা শিরে। আচ্ছা ওর একটু পরিচয় দিই, আমার একটা মাত্র ছোটো বোন, ও হচ্ছে এবার মেডিকেল প্রথম ইয়ারে পড়ছে, এখন সেকেন্ড ইয়ার। আমি প্রথম ইয়ার বলছি, আমাকে বলছে না আমি সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার মেসেজ আমিও খেয়াল করছি। আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া পুরো আজকে আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবে। অনেক গল্প আছে ভাইয়া আপনি বল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সাদিয়া হাসান মিম, অনেক গল্প হবে। আচ্ছা আশিকুর রহমান, স্যালুট তোমাকে। তুমি আমার হাসি নিয়ে কথা বলছো, যারা হাসি নিয়ে কথা বলে, পাঞ্জাবি নিয়ে কথা বলে, তারা কেন যেন আমার প্রিয় হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাইয়াকে আমার কমেন্ট চোখে দেখেন না? অবশ্যই সনি, তোমার কমেন্ট আমি তো একবার পড়ছি, আরও একবার দেখলাম। আচ্ছা আপনার কথা খারাপ লেগেছে, তাহলে কি আমি চান্স পাবো না? অবশ্যই পাবা ইমরান রহমান, তোমাকে তো বললামই, আমি তোমাকে মোটিভ করার জন্য বলছি, মোটিভেশন দেওয়ার জন্য বলছি, তোমাকে খারাপ উদ্দেশ্য করে বলিনি। আচ্ছা ঠিক আছে ভাইয়াপুরা, তাহলে তোমরা ভালো থাকো। আজকে এই পর্যন্তই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। নেক্সট ক্লাসের জন্য তোমাদের কাছে আমি আবার আসবো ইনশাল্লাহ, নেক্সট ক্লাস নিয়ে। আচ্ছা আল্লাহ হাফেজ।